আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে তোমাদের জিকে লেকচার 6 শুরু হয়ে গেছে। জিকে লেকচার 6তে আজকে কি থাকবে? আজকে থাকবে হচ্ছে আমাদের কোন কোন টপিক আমরা নিব। এই যে আজকে টপিকে থাকবে হচ্ছে পাকিস্তান হতে বাংলাদেশ। আমরা বিগত টপিকগুলোতে কি পড়েছিলাম যে হচ্ছে আমরা প্রথম শুরু করেছিলাম হচ্ছে আমাদের এই যে বাংলা প্রদেশ, অর্থাৎ আমাদের বঙ্গপ্রদেশে যেসব জনপদ ছিল, কারা কারা ছিল। প্রথম ছিল হচ্ছে এই যে মৌর্য বংশ, তারপর হচ্ছে গুপ্ত বংশ, পাল বংশ, সেন বংশ। তারপরে আমরা পড়েছি হচ্ছে বাংলায় নবাবের শাসনামল, এইসব শাসনামল থেকে মুসলিম শাসন। তারপরে এভাবে 1947 সাল পর্যন্ত আমরা পড়েছিলাম আমাদের বিগত লেকচারগুলোতে। তো আজকের লেকচারে থাকবে হচ্ছে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ ঘটনাবলী, সেসব ঘটনাবলী সম্পর্কে আজকে আমাদের ক্লাস থাকবে। তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে এবং সবাই তোমরা নোট খাতা নিবে। আমি যেসব টপিকগুলো তোমাদেরকে বলবো সেসব টপিকগুলো তোমরা নোট করে রাখবে। দ্রুত যুক্ত হয়ে যাও, 1-2 মিনিটের মধ্যে কি আমরা ক্লাসটা শুরু করে দেবো আজকের। তোমরা দ্রুত সবাই যুক্ত হয়ে যাও আজকের ক্লাসে। আচ্ছা, 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 তোমাদের পড়াশোনা কেমন চলতেছে তোমরা একটু জানাও, আমাকে কমেন্ট করে জানাও তোমরা তোমাদের পড়াশোনার আপডেট কি, তোমরা কেমন পড়াশোনা করতেছো। তারপর হচ্ছে তোমাদের বাংলা, ইংরেজি আর হচ্ছে জিকে কেমন চলতেছে তোমাদের পড়াশোনা। আচ্ছা রিয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা, ইমরান বলতেছে হচ্ছে ভাইয়া চুলটা একটু জারা দেন। তোমরা অনেক দুষ্ট হয়ে গেছো বুঝছো। আচ্ছা, তোমাদের পড়াশোনার আপডেট কি, তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? তোমরা বিগত যে আমাদের 5টি ক্লাস ছিল জিকের, তোমরা ওইগুলো ভালো করে পড়তেছো তো? আচ্ছা, তোমরা জিজ্ঞেস করতেছি কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেকটা ভালো আছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আচ্ছা, আচ্ছা, সাফিউল্লাহ বলতেছে ভাত খাচ্ছি আর দেখছি। অবশ্যই পড়াশোনা আগে হচ্ছে, তোমাদের পড়াশোনা পরে হচ্ছে খাওয়া দাওয়া। আমি কিন্তু এখনো রাত্রের খাবার খাইনি তোমাদের ক্লাসের জন্য। তোমাদের ক্লাস শেষ হবে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। আগে হচ্ছে তোমাদের পড়াশোনা ভালো করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের পড়াশোনার আপডেট কি, পড়াশোনা কেমন চলতেছে? সিনথিয়া আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। ইমরানের হচ্ছে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। অবশ্যই ভালো করে কিন্তু পড়তে হবে। তো আজকের টপিকটা একটা সময় ছিল যে আমাদের এই যে 2024 সালের 5ই আগস্টের আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই। সেটা কি, এই যে 2024 সালের 5ই আগস্ট, কত আগস্ট? 5 আগস্ট। এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। সেটা কি, 2024 সালের 5ই আগস্টের আগে একটা সময় ছিল যখন কি এই যে পাকিস্তান হতে বাংলাদেশ 1947 সালে থেকে 1971 পর্যন্ত মুক্তিযুদ্ধ থেকে প্রত্যেকটা প্রশ্নে মিনিমাম 10টি প্রশ্ন থাকতো। কয়টি? 10টি প্রশ্ন থাকতো। দেখো, 10টি প্রশ্ন থাকতো, মানে পরীক্ষাতে হোক আর যাই থাকুক না কেন, মানে মুক্তিযুদ্ধ থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে। আর এই মুক্তিযুদ্ধের এই টপিক আমরা কি ক্লাস 1 থেকে, মানে ছোট্টবেলা থেকে এই মুক্তিযুদ্ধের প্রত্যেকটা টপিক আমরা জানি। মানে তোমাদের অজানা এমন তথ্য আছে যে আমাদের এই যে আজকের লেকচারে এমন খুবই কম তথ্য আছে যা তোমরা জানো না। কিন্তু আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটি কি, দেখো এই যে 5ই আগস্ট পরবর্তী সময়ে যতগুলো পরীক্ষা হয়েছে, যতগুলো চাকরির পরীক্ষা বলো, তারপরে অন্যান্য পরীক্ষা বলো, চাকরির পরীক্ষা আর হচ্ছে এই যে লাস্ট শুক্রবারে কিন্তু কি 47তম বিসিএস এর পরীক্ষা হয়েছে। 47তম বিসিএস। তো 47তম বিসিএস এ একটা জিনিস আমি লক্ষ্য করেছি, তারপরে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে কি এই যে বাংলাদেশ থেকে পাকিস্তান আমল, মানে মুক্তিযুদ্ধ থেকে কিন্তু খুব কম প্রশ্ন আসছে, মানে অনেক কম, বলতে গেলে অনেক কম, মানে প্রশ্ন বলতে গেলে হয়নি।
আর প্রশ্ন আসলো কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে, যেমন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, এইসব জায়গা থেকে হচ্ছে কি প্রশ্ন আসছে। মানে হচ্ছে আমাদের বর্তমান যে আওয়ামী লীগ সরকার ছিল বা এই সরকার ছিল, এইসব জায়গা থেকে কিন্তু কি এখন আর প্রশ্ন করে না। তো তোমাদেরকে বুঝতে হবে যে আমাদের একটি সরকার পরিবর্তন হয়েছে, সরকারের পট পরিবর্তন হয়েছে, যার কারণে আমাদের প্রশ্নতে কিছুটা চেঞ্জ এসেছে, সেই সব জিনিস কিন্তু কি মাথায় রেখে কিন্তু কি আমাদেরকে পড়তে হবে। তো এখান থেকে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকে আমি তোমাদেরকে বলে দিব, কোন টপিকগুলো তোমরা হচ্ছে ভালো করে পড়বে, আর কোন টপিকগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট, আর কোনগুলো হচ্ছে মোর ইম্পর্টেন্ট। তো তোমরা আচ্ছা সবাই যুক্ত হয়ে গেছো, তো আমি শুরু করে দিই। হ্যাঁ, আজকের টপিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে, তো আমি যে জিনিসটা বলেছি যে আজকের টপিকটা যে কেমন গুরুত্বপূর্ণ হবে, মানে সবগুলো টপিক ওইভাবে আগের মতো আর এখন প্রশ্নতে আসে না, কারণ বিশেষ পরীক্ষায় যেখানে জিকে থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতো কোন জায়গা থেকে, এই মুক্তিযুদ্ধ থেকে, কিন্তু এইবার 47তম বিসিএসে এই মুক্তিযুদ্ধ থেকে সবচেয়ে কম প্রশ্ন আসছে। আর যে কয়টা প্রশ্ন আসছে সেগুলো কি নিউট্রাল প্রশ্ন, মানে আওয়ামী লীগ বা এই রিলেটেড প্রশ্ন ছিল না, সেগুলো কি রিলেটেড প্রশ্ন ছিল, সেগুলো ছিল হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সেক্টর সম্পর্কে, মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ, এইসব সম্পর্কে প্রশ্ন ছিল। তো আমরা আজকের ক্লাসে প্রথমে শুরু করব হচ্ছে পাকিস্তান আমলে বাংলাদেশ। এই যে পাকিস্তান আমলে বাংলাদেশ, তো তোমরা সবাই জানো এই যে 14ই আগস্ট আর হচ্ছে 15ই আগস্ট 1947 সালের 14ই আগস্ট কোন দেশ স্বাধীন হয়েছিল? পাকিস্তান। আর ইন্ডিয়া কবে স্বাধীন হয়েছিল? ইন্ডিয়া হচ্ছে 15ই আগস্ট। এই যে 1947 সালে, কত সালে? 1947 সালে, 1947 সালে দুইটি দেশ স্বাধীন হয়েছে। একটি কি 14ই আগস্ট স্বাধীন হয়েছে, পাকিস্তানকে আলাদা করেছে। আর 15ই আগস্ট কি হয়েছে? ভারত। একদিন পর একদিন হচ্ছে পাকিস্তান, একদিন হচ্ছে ভারত। কারা করেছিল? মানে ব্রিটিশ যারা ছিল, ব্রিটিশরা হচ্ছে 14-15 আগস্ট দুই দেশকে স্বাধীন ঘোষণা করে দেয়। তো স্বাধীন ঘোষণা করার পরে আমাদের এই যে আমরা কোন দেশের অন্তর্ভুক্ত ছিলাম? আমরা ছিলাম হচ্ছে এই যে পাকিস্তানের দুইটি সম্প্রদায়, এটা তোমরা সবাই জানো। তোমাদেরকে আবারও আমি বলে দিচ্ছি, কারণ মুক্তিযুদ্ধ এমন একটি টপিক যেটা হচ্ছে আমরা খুব আগে থেকে পড়ি। যে কি ছিল? একটি ছিল ইস্ট পাকিস্তান, এই যে ইস্ট পাকিস্তান, আরেকটি ছিল কি ওয়েস্ট পাকিস্তান। ইস্ট আর হচ্ছে কি ওয়েস্ট পাকিস্তান, মানে কি পূর্ব পাকিস্তান আর হচ্ছে পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানে অনেকগুলো ঘটনাবলী হয়, অনেকগুলো। যেমন হচ্ছে ধরো 1947 সালের পরে প্রথম কি ঘটনা, যেমন হচ্ছে কোন কোন টপিকগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের এইবারের যারা তোমাদের এই 25-26 সেশনের যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকবে কোন বিষয়গুলো? যে 1952 সালের যে ঘটনাবলী, 1952 সাল, তারপরে হচ্ছে 1966, তারপরে 1969, তারপরে 1970, তারপরে হচ্ছে 1971। আজকের টপিক আমরা এই সব জিনিসগুলো নিয়ে হচ্ছে কি আলোচনা করব। 1952-তে কি ছিল? আমাদের ভাষা আন্দোলন। আমাদের ভাষা আন্দোলনে কাদের অবদান সবচেয়ে বেশি ছিল, ভাষা আন্দোলন হচ্ছে কোন কোন ঘটনাবলী ছিল, এইসব ঘটনাবলী বলি পড়বো। 1966-তে কি হয়েছে? 1966-তে হচ্ছে আমাদের 6 দফা কি আন্দোলন ছিল? 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা কোনটি ছিল? 6 দফা আন্দোলন কে পেশ করেছিল, কোথায় পেশ করেছিল, এইসব পড়বো। 1969 কি হয়েছিল? যেমন আমাদের 2024 সালের 5ই আগস্ট একটি গণ অভ্যুত্থান হয়েছে, ঠিক সেম ভাবে 1969 সালেও কি একটি গণ অভ্যুত্থান হয়েছিল, যার মাধ্যমে কি পাকিস্তানের সরকারের পতন হয়েছিল। পতন হওয়ার পরে এই গণ অভ্যুত্থানে কারা নেতৃত্ব দিয়েছিল? আমাদের যেমন 24 সালে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে, ঠিক সেম ভাবে 1969 সালে গণ অভ্যুত্থানে কি ছাত্ররা শুরু করেছিল, এবং দিন শেষে মানে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের প্রত্যেকটি মানুষ এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। তারপরে কি হয়েছিল? এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে 1970 সালে কি দেয়? প্রাদেশিক নির্বাচন। তোমরা দুইটি জিনিস মনে রাখবে যে 69-এর গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনটা দেওয়া সেটা কি ছিল? প্রাদেশিক নির্বাচন। কি নির্বাচন? প্রাদেশিক নির্বাচন। কোনটা? প্রাদেশিক নির্বাচন হচ্ছে কি আমাদের স্টেট কয়টা ছিল? দুইটা, একটা কি পূর্ব পাকিস্তান, একটা কি পশ্চিম পাকিস্তান। দেখো এই পুরো পাকিস্তানের নির্বাচন কিন্তু ছিল না, ছিল কি শুধু পূর্ব পাকিস্তানের। এই পূর্ব পাকিস্তানের নির্বাচন কি বলা হতো? প্রাদেশিক নির্বাচন। তো প্রাদেশিক নির্বাচন কত সালে হয়েছিল? 1970 সালে। এই 1970 সালে প্রাদেশিক নির্বাচনে দেখা যাচ্ছে কি বাংলাদেশের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ একটি দল, মানে ধরতে গেলে বাংলাদেশের তখন একটি দলই ছিল যার জনপ্রিয়তা বেশি ছিল, সেটি কি ছিল? আওয়ামী লীগ। সেই দল কি এই প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে। কিন্তু এই 70 সালের যে নির্বাচন হয়, নির্বাচনের পরে যে সরকার আসে ক্ষমতায়, সেই সরকারকে কি এই পাকিস্তান যে গভর্নমেন্ট, যে পাকিস্তানের যে মেইন সরকার ছিল, সেই মেইন সরকার কোথায় ছিল? পশ্চিম পাকিস্তানে। তারা কি এই
1970 সালে প্রাদেশিক সরকারকে সরকার গঠন করতে দেয়নি, সরকার গঠন করতে দেয়নি, যার ফলে আমাদের 1971 সালের এই কি হয়, 1971 সালের মুক্তিযুদ্ধ হয়, 1971 সালের মুক্তিযুদ্ধ। তো এইবার চলো আমরা শুরু করব কোন জায়গা থেকে, আমরা শুরু করব হচ্ছে 1947 সালের পর থেকে বাংলাদেশ আর হচ্ছে এই যে 1947 সালের পরে যে পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান মানে বর্তমান আমাদের বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান মানে বর্তমান পাকিস্তান, পাকিস্তানের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে। তো সবার প্রথমে এই যে দেখো, পাকিস্তান আমলে যদি বাংলাদেশ পড়ে, মোট কত শতাংশে, মোট 56% মানুষের মাতৃভাষা কি ছিল, বাংলা। তো 56% যদি থাকে বাংলা, আর বাকি 54% কি ছিল, 44% কারা ছিল, পাকিস্তান। তো বাকি 40% মানুষের ভাষা কি ছিল, উর্দু। তো দেখো এই পাকিস্তান, যে এই পাকিস্তান, পুরো পাকিস্তানের 56%-এর ছিল কি মাতৃভাষা বাংলা, আর বাকি 40% কি ছিল, উর্দু। তো দেখো উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব, এই যে উর্দু যে রাষ্ট্রভাষা হবে তার প্রথম প্রস্তাব কবে হয়, 1947 সালে। কত সালে, 1947 সালে। কোথায় হয়, ডিসেম্বর মাসে করাচিতে একটি শিক্ষা সম্মেলন। কোথায়, করাচিতে। করাচি কোথায়, করাচি হচ্ছে তোমার বর্তমান পাকিস্তানের একটি প্রদেশ। এই প্রদেশের একটি শিক্ষা সম্মেলনে সর্বপ্রথম প্রস্তাব হয় কত সালে, 1947 সালে। তারপরে এই যে দেখো তমুদ্দিন মজলিস। তমুদ্দিন মজলিস কিসের জন্য হয়, তমুদ্দিন মজলিস মূলত গঠিত হয়েছিল তোমার এই যে যখন এই যে প্রস্তাব করে 1947 সালে যে একটি প্রস্তাব করা হয় উর্দু হবে হচ্ছে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কে করেছিল, করেছিল হচ্ছে মোহাম্মদ জিন্না, মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ আলী জিন্নাকে, মোহাম্মদ আলী জিন্না হচ্ছে পাকিস্তানের পাকিস্তানের কি মানে এই যে যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের জাতির পিতা বলা হয়, পাকিস্তানের জাতির পিতা কাকে বলা হয়, মোহাম্মদ আলী জিন্নাকে। এই মোহাম্মদ আলী জিন্না যখন এই উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করার প্রস্তাব করে, একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করার প্রস্তাব করে, তখন অধ্যাপক আবুল কাশেম একটি কি করে, তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা করে। তমুদ্দিন মজলিসের উদ্দেশ্য কি ছিল, যে এই মজলিসের উদ্দেশ্য ছিল তারা হচ্ছে আমাদের যে বাংলা ভাষা, বাংলা ভাষা যে 56% মানুষ যে বাংলা ভাষায় কথা বলে, এই বাংলা ভাষাকে কি আমাদের পূর্ব পাকিস্তানের ভাষা করতে হবে, অথবা পুরো পাকিস্তানের ভাষা করতে হবে কি বাংলাকে, যার জন্য এই তমুদ্দিন মজলিস গঠন করা হয়। তারপর দেখো 1952 সালের ভাষা আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা মানে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, যে আমাদের যে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, তোমরা দেখো যখন শুধু আমাদের বর্তমান আমাদের যে বাংলাদেশ, আমাদের বাংলাদেশে কিন্তু কোনো প্রদেশ নেই। সে প্রদেশ না থাকার কারণে শুধু একজন মাত্র সরকার প্রধান থাকে, তাকে কি বলা হয়, প্রধানমন্ত্রী। কিন্তু যদি প্রদেশ থাকে, তাহলে তৎকালীন সময় কি আমাদের একটি প্রদেশ ছিল, এই যে পাকিস্তানের দুইটি প্রদেশ, একটি কি পূর্ব পাকিস্তান, আরেকটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। যার কারণে পূর্ব পাকিস্তানের যে প্রধানমন্ত্রী তাকে কি বলা হতো, মুখ্যমন্ত্রী। পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কি বলা হতো, মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীকে মিলে একটি সরকার গঠন হতো, যাকে বলা হতো প্রধানমন্ত্রী। এখন তোমরা বুঝতে পারতেছো মুখ্যমন্ত্রী মানে কি, মুখ্যমন্ত্রী মানে হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল, নুরুল আমিন। এই যে প্রশ্ন আসতে পারে 1952 সালের ভাষা আন্দোলনের সময় আমাদের পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল হচ্ছে নুরুল আমিন। এইবার আবার আরেকটি জিনিস, 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, খাজা নাজিমুদ্দিন। তো দেখো এই যে এই পাকিস্তানের প্রধানমন্ত্রী মানে দুইটা প্রদেশ, সবগুলো প্রদেশ মিলিয়ে প্রধানমন্ত্রী ছিল হচ্ছে খাজা নাজিমুদ্দিন। কিন্তু শুধু পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, নুরুল আমিন। কত সালে, 1952 সালে। কত সালে, 1952 সালে। আমাদের 1952 সালে কে ছিল, আমাদের 1952 সালে প্রদেশের ছিল নুরুল আমিন, আর পুরো পাকিস্তানের ছিল খাজা নাজিমুদ্দিন। এবার দেখো আমাদের যখন 1952 সালে ভাষা আন্দোলন হয়, ভাষা আন্দোলনের পরে কিন্তু আমাদের যে এই শহীদ জব্বার, বরকত, আবুল কালাম যারা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমাদের সর্বপ্রথম একটি কি শহীদ মিনার তৈরি করা হয়। কিসের শহীদ মিনার, কোথায় ছিল সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপোজিট পাশে বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই পুরাতন কলা ভবন ছিল, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন ছিল হচ্ছে ঢাকা মেডিকেল, বর্তমান যে তোমরা ঢাকা মেডিকেল কলেজ চিনো, সে ঢাকা মেডিকেল কলেজ ছিল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন। এই কলা ভবনের পাশে সর্বপ্রথম শহীদ মিনার তৈরি করা হয়। কত সালে, 1952 সালের 23 ফেব্রুয়ারি। 21 ফেব্রুয়ারি কিন্তু নয়। কত সালে, 1952 সালের 23 ফেব্রুয়ারি। তারিখ কিন্তু 23 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি না, ঠিক আছে। কিসের জন্য প্রথম শহীদ মিনার গঠন করা হয়, কত সালে, 1952 সালের 23 ফেব্রুয়ারি। অনেককে ভুল করে উত্তর দিতে পারো কি 21 ফেব্রুয়ারি, কিন্তু 21 ফেব্রুয়ারি না। 21 ফেব্রুয়ারি তারা হত্যা করেছে
যার কারণে 21শে ফেব্রুয়ারিকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়। কিন্তু যেদিন হত্যা করছে সেদিন তো আর সম্ভব না শহীদ মিনার তৈরি করা, যার কারণে তৈরি করা হয়েছিল কত তারিখে? 23শে ফেব্রুয়ারিতে। তারপর দেখো এই যে উর্দু এবং উর্দু একমাত্র যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কে ঘোষণা করেছিল? সেটা ঘোষণা করেছিল হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ কি? আলী জিন্নাহ। সর্বপ্রথম এই কথাটি কোথায় বলেছিল? এই কথাটি বলেছিল হচ্ছে রেসকোর্স ময়দান। রেসকোর্স ময়দান কি বলা হয়? বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থান হচ্ছে, তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো দেখবে টিএসসি নামক একটি জায়গা রয়েছে। টিএসসির অপোজিট পাশে একটি বৃহত্তর একটি খোলা মাঠ, যাকে কি বলা হয়? সোহরাওয়ার্দী উদ্যান। এটি কত তারিখে বলেছিল? 21শে মার্চ। কত সাল? 1948 সালে 21শে মার্চে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিল যে উর্দু আর উর্দু একমাত্র হবে কি পাকিস্তানের রাষ্ট্র ভাষা। এবার চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, পরবর্তী স্লাইডে দেখো, এটা ছিল কি আমাদের মূলত যে 1947 সালের পর থেকে ভাষা আন্দোলন পর্যন্ত আমাদের যেসব তথ্যগুলো জানা দরকার সেসব তথ্য। তার পরবর্তীতে আমরা এইখানে জানবো হচ্ছে যুক্ত ফ্রন্ট নির্বাচন ও 54 নির্বাচন। যুক্ত ফ্রন্ট কি ছিল? যুক্ত ফ্রন্ট মূলত ছিল কি কিছু সংখ্যক দল, ধরো বাংলাদেশে বর্তমানে যেমন দল কি রয়েছে? দল রয়েছে হচ্ছে এনসিপি, তারপর হচ্ছে বিএনপি, জামায়াত ইসলাম, তারপরে গণ অধিকার পরিষদ, এমন অনেকগুলো দল মিলে 1954 সালে, কত সালে? 1954 সালে তারা একটি জোট গঠন করে। কি গঠন করে? একটি জোট। এই জোটে মনে করো অনেকগুলা রাজনৈতিক দল ছিল পূর্ব পাকিস্তানের। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল ছিল। তারা কি করে? একটি নির্বাচন 1954 সালে যখন হচ্ছে নির্বাচন দেয়, তারা নির্বাচনে অংশগ্রহণ করে। সেই নির্বাচনে অংশগ্রহণ করার পরে তারা কি নিরঙ্কুশভাবে বিজয় লাভ করে তারা সরকার গঠন করে। কত সালে? তারা সরকার গঠন করে। কত সালে? 1954 সালে তারা যুক্ত ফ্রন্ট সরকার গঠন করে। কিন্তু এই যুক্ত ফ্রন্ট সরকার তৎকালীন পাকিস্তান সরকার মেনে নেয়নি, যার কারণে এটাকে বাতিল ঘোষণা করা হয় 30শে মে, মানে কিছুদিনের মধ্যে কি এই যুক্ত ফ্রন্ট সরকারকে কি বাতিল ঘোষণা করে। এবার দেখো যুক্ত ফ্রন্টে কোন কোন দলগুলো ছিল। এই জোটে কোন কোন দল ছিল? জোটের দল ছিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, তারপর হচ্ছে কৃষক শ্রমিক পার্টি কার ছিল? এটা ছিল হচ্ছে আমাদের শেরে বাংলাকে ফজলুল হকের যে দল ছিল তার নাম কি ছিল? কৃষক শ্রমিক পার্টি। তারপর হচ্ছে নেজামি ইসলাম ও বামপন্থী গণতান্ত্রিক দল নিয়ে হচ্ছে কি হয়েছিল? যুক্ত ফ্রন্ট গঠিত হয়েছিল। এবার দেখো 54 এর যে নির্বাচনটি হয়েছিল, নির্বাচনে যুক্ত ফ্রন্ট কয়টি আসন পেয়েছিল? 223টি। কয়টি? 223টি আসন। 223টি আসন তারা হচ্ছে পেয়েছিল। আর তাদের যে করেছিল, বিজয় লাভ করার পরে যে সরকার গঠন করেছিল, সেই সরকারের প্রধান কি ছিল? শেরে বাংলাকে ফজলুল হক। শেরে বাংলা এবং শেরে বাংলার নেতৃত্বে কখন? শেরে বাংলার নেতৃত্বে হচ্ছে 1954 সালের 3 এপ্রিল। কত? 3 এপ্রিল হচ্ছে কি মন্ত্রিসভা গঠন করা হয়। এই যে বিজয় লাভ করার পরে মন্ত্রিসভা কখন গঠন করা হয়? 1954 সালে 3 এপ্রিল। কার নেতৃত্বে? শেরে বাংলাকে ফজলুল হকের দলের নাম কি ছিল? তার রাজনৈতিক দলের নাম ছিল হচ্ছে কৃষক শ্রমিক পার্টি। এটা কার ছিল? শেরে বাংলাকে ফজলুল হক। কয়টি আসন পেয়েছিল? 223টি আসন পেয়েছিল। এবার যুক্ত ফ্রন্ট যে দরকার, এই যে আমরা যখন একটি সরকার, এই যে দেখো যে আমাদের বর্তমানে বিএনপি যে ক্ষমতাতে যাবে, নির্বাচন করবে, নির্বাচনের জন্য কিন্তু তারা 36 দফা, কয় দফা দিছে? 36 দফা। এটা কে দিছে? বিএনপি। মানে আমাদের যে 2026 সালে যে নির্বাচন হবে তার জন্য বিএনপি 36টা দফা দিছে। ঠিক সেম ভাবে 1954 সালে এই যুক্ত ফ্রন্ট ছিল, তারা কয়টি দফা দিয়েছিল? 21 দফা। কয়টি দফা? 21 দফা দিয়েছিল। এই 21 দফার মধ্যে তাদের 21টি দফার মধ্যে সবচেয়ে অন্যতম দফা কি ছিল? সবচেয়ে অন্যতম দফা ছিল হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করা। কি করা? বাংলাকে রাষ্ট্রভাষা করা।
আর তোমাদেরকে আরেকটি তথ্য বলে রাখি, আমাদের যে 1954 সালের এইসব ঘটনাবলী তার কিন্তু মূল উদ্দেশ্য ছিল না যে হচ্ছে কি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটাকে আলাদা করে দেওয়া। মুখ্য উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের যে বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, তাকে কি দেওয়া, স্বায়ত্ত শাসন দেওয়া। কিন্তু স্বায়ত্ত শাসন তারা দেয়নি, যার কারণে আমাদের এই 1971-এ যুদ্ধ হয়েছিল। তো এই যে এই জিনিসগুলো হচ্ছে তোমরা নোট করে রাখো, এইভাবে তোমরা সিকোয়েন্স অনুসারে পড়বে, সিরিয়াল অনুসারে পড়বে, একটি ঘটনা কি হয়েছিল, কিভাবে হয়েছিল। যুক্ত ফ্রন্ট থেকে যদি প্রশ্ন আসে, এর বাইরে আশা করি আর প্রশ্ন আসবে না, কারণ এবার খুবই কম প্রশ্ন আসছে। আর যদিও আসলে শুধু কি এইসব জায়গা থেকে প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এত ডিপ জায়গা থেকে প্রশ্ন এবার আসেনি কোনো পরীক্ষাতেই, যার কারণে আমি খুবই ছোট করে ইম্পর্টেন্ট যেসব টপিকগুলো সেই সব টপিকগুলো তোমাদেরকে দিয়ে দিছি। এইবার যুক্ত ফ্রন্টের পরে আমরা কোনটি দেখব? যুক্ত ফ্রন্টের পর হচ্ছে 66-র 6 দফা। 1966 সালে যে 6 দফা আন্দোলন, ছেষট্টির কি দফা? 66-র হচ্ছে 6 দফা। তো 6 দফা আন্দোলন, এই যে 6 দফা আন্দোলন কিসের ভিত্তিতে রচিত হয়? লাহোর প্রস্তাব। তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম 1939 আর 1940, সরি 1939 আর হচ্ছে 1940, এই দুইটা ঘটনার উপরে ভিত্তি করে কিন্তু কি আমাদের এই যে 1947 সালে কি দুইটা দেশ হয়েছিল, কি একটা হচ্ছে ভারত আর একটা কি পাকিস্তান। কিসের উপরে ভিত্তি করে? 1939 সালে দুইটা ঘটনা, একটা হচ্ছে 1939, একটা 1940 সাল। 1939 সালে কি হয়েছিল? 1939 সালে হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। কি তত্ত্ব? এই যে দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতি তত্ত্ব কে ঘোষণা করেছে? 1939 সালে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেছে হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। কে? মোহাম্মদ আলী জিন্নাহ ছিল হচ্ছে তৎকালীন আমাদের যে এই যে ভারত উপমহাদেশের একজন বিখ্যাত নেতা ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। এই মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু ব্রিটিশদের কাছ থেকে আমাদের ভারত উপমহাদেশকে স্বাধীন করার জন্য অনেক অবদান রেখেছে। এবং পরবর্তী সময় কি হয়েছিল, যখন এই যে 1947 সালে ভারত আর পাকিস্তান ভাগ হয়, তখন পাকিস্তানের রাষ্ট্রপতি হয়েছিল কে? মোহাম্মদ আলী জিন্নাহ। এবং মোহাম্মদ আলী জিন্নাহকে বলা হয় পাকিস্তানের জাতির পিতা। এইবার চলো 1939 সালে দ্বিজাতি তত্ত্বর মূল উদ্দেশ্য কি ছিল? তোমরা যারা হচ্ছে পৌরনীতি পড়েছ অবশ্যই দ্বিজাতি তত্ত্ব পড়েছ। দ্বিজাতি তত্ত্বের মূল উদ্দেশ্য ছিল ভারতকে ধর্মের ভিত্তিতে, এই যে ধর্মের ভিত্তিতে ভাগ করা, এই দ্বিজাতির তত্ত্বের মূল উদ্দেশ্য ছিল কি? ধর্মের ভিত্তিতে ভারত আর পাকিস্তানকে ভাগ করা। কারণ দেখো, ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল কি? হিন্দু, আর পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল হচ্ছে মুসলমান। যার কারণে 1939 সালে ব্রিটিশ সরকারের কাছে মোহাম্মদ আলী জিন্নাহ একটি দাবি পেশ করে। সে দাবিতে ছিল কি? যে দেখেন, আমাদের পাকিস্তানের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মুসলমান এবং ভারতের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কি? হিন্দু। তো আমরা চাই যে হিন্দু আর মুসলমানের মধ্যে থেকে কি আগে থেকে কিন্তু অনেক দাঙ্গা এবং ঝামেলা থাকছিল। যার কারণে মোহাম্মদ আলী জিন্নাহ একটি প্রস্তাব দেয় যে হচ্ছে কি ভারত আর পাকিস্তানকে কি ভাগ করে দিতে ধর্মের ভিত্তিতে। এবং তার প্রস্তাব ব্রিটিশরা কি সাদরে গ্রহণ করে। এই গ্রহণ করার সময় আরেকটি জিনিস হয়েছিল, সেটি হচ্ছে এই যে ভারত আর পাকিস্তান তো ভাগ হয়েছে। দেখো, এই 1939 সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান কিন্তু ভাগ হয়েছে, কিন্তু পাকিস্তান ভাগ করার সময় একটি জিনিস লেখা ছিল দ্বিজাতি তত্ত্বতে। এই যে পাকিস্তান ভাগ করার সময় একটি জিনিস ছিল, সেটি কি? পশ্চিম পাকিস্তান আর হচ্ছে পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান আর হচ্ছে পূর্ব পাকিস্তান দুইটাকে কিন্তু কি আলাদা করে দিতে হবে। কারণ কি? কারণ পশ্চিম পাকিস্তানে ম্যাক্সিমাম মানুষ কি ছিল? মুসলিম। কিন্তু আমাদের পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ, এখানে কিন্তু ম্যাক্সিমাম জনগোষ্ঠী মুসলিম ছিল না। তার মধ্যে অনেক হিন্দু ধর্মের মানুষ ছিল, বৌদ্ধ ধর্মের মানুষ ছিল, খ্রিস্টান ধর্মের মানুষ ছিল, মানে মেজরিটি ছিল কি হিন্দু আর হচ্ছে মুসলমান। যার কারণে পূর্ব পাকিস্তান চায়নি তারা পশ্চিম পাকিস্তানের সাথে যেতে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ বাটপারি করে এই পূর্ব পাকিস্তানের যে প্রস্তাবটি সে দ্বিজাতি তত্ত্ব থেকে মুছে দেয়।
সে কি পূর্ব পাকিস্তান না দিয়ে শুধু বলে যে পূর্ব আর পশ্চিম কোনো পাকিস্তান হবে না, শুধুমাত্র একটি পাকিস্তান হবে, সেখানে কি পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসাথে থাকবে। যার কারণে 1947 সালে যখন দেশটি ভাগ করা হয় ভারত আর পাকিস্তান, তখন শুধু ভারত আর পাকিস্তান ভাগ করা হয়। যার কারণে আমাদের বাংলাদেশ 1947 সালে স্বাধীন হয়নি, আর যার ফলস্বরূপ 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু 1940 সালে এর এক বছর পর আমাদের বাংলার নেতা শের বাংলা একে ফজলুল হক তিনি একটি তত্ত্ব ঘোষণা করেছিলেন, সেটাকে কি বলা হয় লাহোর প্রস্তাব। লাহোর হচ্ছে পাকিস্তানের তৎকালীন একটি প্রদেশ ছিল। লাহোর হচ্ছে পাকিস্তানের একটি প্রদেশ। সেখানে তিনি ঘোষণা করেছিলেন যে আমাদের পূর্ব পাকিস্তান, এই যে ইস্ট পাকিস্তান আর হচ্ছে ওয়েস্ট পাকিস্তান, দেখো পূর্ব পাকিস্তানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মুসলমান, কিন্তু তার পাশাপাশি অনেক হিন্দু রয়েছে, অনেক বৈচিত্র্যময় মানুষ রয়েছে। কিন্তু পশ্চিম পাকিস্তানে শুধু কি মুসলমান। আর তার থেকেও বড় বিষয়, পশ্চিম পাকিস্তান আর হচ্ছে পূর্ব পাকিস্তানের দূরত্ব অনেক বেশি ছিল, যার কারণে একটি দেশ থেকে আরেকটি দেশ একসাথে শাসন করা সম্ভব ছিল না। যার কারণে 1940 সালে শেরেবাংলাকে ফজলুল হক লাহোর প্রস্তাবে বলেছিল যে কি পাকিস্তানকে দুইটি ভাগ করা, একটি থাকবে পূর্ব পাকিস্তান আরেকটি থাকবে পশ্চিম পাকিস্তান, দুইটাকে আলাদা করে দেওয়া। তখন যদি শেরেবাংলাকে ফজলুল হকের মধ্যে দুইটি দেশকে আলাদা করে দিত, আমাদের কিন্তু কি 1971 সালের মুক্তিযুদ্ধের দরকার পড়তো না, আমাদের এই যে বাংলাদেশ তখনই কি স্বাধীন হয়ে যেত। কিন্তু মোহাম্মদ আলী জিন্না এই জিনিসটি করেনি। এই ব্রিটিশ সরকার মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বটি তারা গ্রহণ করে এবং তারা শুধু ভারত আর পাকিস্তান আলাদা করে দেয়। আর মূলত এটাই ছিল কি লাহোর প্রস্তাব। এই লাহোর প্রস্তাব তোমাদের পরীক্ষাতে আসতে পারে। লাহোর প্রস্তাব কে ঘোষণা করেছিল? লাহোর প্রস্তাব হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হক। কত সালে? 1940 সালে। আর এই লাহোর প্রস্তাবের ভিত্তিতেই এই যে 1966 সালে যখন 6 দফা হয়, 1966 সালে যখন 6 দফা হয়, সেটি কিসের ভিত্তিতে হয়? লাহোর প্রস্তাবের ভিত্তিতে। কারণ লাহোর প্রস্তাবে তৎকালীন এই শেরেবাংলা একে ফজলুল হক বলেছিল যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের আলাদা করে স্বায়ত্তশাসন দিতে হবে। যার কারণে এই লাহোর প্রস্তাবের ভিত্তি করে কি হয় 1966 সালের 6 দফা আন্দোলন। তারপরে এই যে এই 6 দফা আন্দোলন কে পেশ করে? শেখ মুজিবুর রহমান। কত তারিখে? 13 ফেব্রুয়ারি 1966 সালে। কোথায়? পাকিস্তানের লাহোর বিরোধী একটি দলীয় সম্মেলনে। তারপরে দেখো 6 দফাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কত তারিখ? 23 মার্চ 1966 সাল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, এই যে 6 দফার প্রথম দফা কি ছিল? 6 দফার প্রথম দফাই ছিল কি প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক স্বায়ত্তশাসন ও যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন। এইবার চলো প্রাদেশিক স্বায়ত্তশাসন মানে কি। মানে পাকিস্তানের তো তখন দুইটি প্রদেশ ছিল, একটি কি পূর্ব পাকিস্তান, আরেকটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। 6 দফার প্রথম দাবি ছিল কি এই যে পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণ স্বায়ত্তশাসন দেওয়া। সম্পূর্ণ স্বায়ত্তশাসন বলতে মানে পূর্ব পাকিস্তানের কোনো সরকারের কোনো কার্যক্রমে পশ্চিম পাকিস্তান হস্তক্ষেপ করতে পারবে না, এবং তাদেরকে আলাদা করে তাদেরকে সরকার গঠন করতে দিতে হবে, তাদের ব্যাংকের ব্যবস্থা এবং সবকিছু আলাদা থাকতে হবে। এটাই ছিল কি 66 6 দফার প্রথম দফা। এবার দেখো 6 দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কাকে? 6 দফাকে। অথবা বাঙালি জাতির ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা কি ব্রিটিশে এই যে তোমাদের বর্তমান যুক্তরাষ্ট্রে একটি আন্দোলন হয়েছিল যার নাম কি ম্যাগনা কার্টা। সে ম্যাগনা কার্টাতেও কি ছিল মানে ওই জাতির মূল দাবিগুলো ম্যাগনা কার্টাতে ছিল। যার কারণে 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টার সাথে। এই 6 দফা থেকে যদি তোমাদের প্রশ্ন আসে, এইবার সর্বোচ্চ প্রশ্ন আসতে পারে হচ্ছে 6 দফার প্রথম দফা কে ছিল, আর হচ্ছে 6 দফা কোন প্রস্তাবের ভিত্তিতে হয়েছিল, আর 6 দফাকে কি বলা হয়? বাঙালি ম্যাগনা কার্টা। আশা করি যদি প্রশ্ন আসে তখন হচ্ছে এই 3টা থেকে, আর তত বেশি প্রশ্ন আসবে না। এই যে শেখ মুজিব এইখান থেকে তারপর আওয়ামী লীগের সম্পর্কিত প্রশ্ন তো কোনোভাবে আসবে না, তোমরাও সেটা বুঝতে পারছো। এইবার চলো 1969 সালে, কত সাল? 1969 কি হয়েছিল? 1969 হচ্ছে আমাদের গণ অভ্যুত্থান। কি হয়েছিল? গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান 1969 সালের গণ অভ্যুত্থান। আচ্ছা, তোমরা সবাই কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে নোট করে রাখবে। আচ্ছা, তোমরা যারা বলতেছো যে হচ্ছে সাল মনে করতে করতে হচ্ছে জীবন শেষ, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে সাল থেকে কিন্তু খুবই কম পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা কিন্তু প্রত্যেকটা সাল প্রত্যেকটা তারিখ তোমাদের কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই। আমি যেসব সালগুলো বলবো, যেসব তারিখগুলো বলবো, সেই সবগুলো পড়বে। দেখবে যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারিখ এবং খুবই গুরুত্বপূর্ণ সাল,
শুধুমাত্র সেইগুলা পড়বে, তা ব্যতীত কোনো পড়ার দরকার নেই। কারণ এই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু তত বেশি সাল আসে না, আসলে বিসিএস এ হালকা পাতলা আসে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এত কঠিন প্রশ্ন কোনো সময় করে না। যার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা বেশি বেশি করে হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়বে। কারণ প্রশ্ন ব্যাংক যখন তুমি পড়বে তুমি বুঝতে পারবে যে কোন টপিক থেকে হচ্ছে প্রশ্ন করে। কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কঠিন কঠিন প্রশ্ন কোনো সময় কি করা হয় না। এবার চলো, 1969 সালে হচ্ছে কি গণ অভ্যুত্থান, কিন্তু 1969 সালের আগে আরেকটি ঘটনা ঘটেছিল। কত সালে? 1968 সাল। 1968 সালে একটি ঘটনা ঘটেছিল, সেটি কি? আগরতলা মামলা। তোমরা সবাই আগরতলা মামলার সাথে পরিচিত আছো, নতুন করে পরিচিত করে দেওয়ার কোনো দরকার আমি মনে করছি না। কারণ আমাদের কি থেকে ক্লাস 5 নাকি 6 থেকে এইসব আগরতলা মামলা 6 দফা সবাই পড়তেছো। তারপরেও আমি জাস্ট একটু রিমাইন্ড করে দিই তোমাদেরকে যে আগরতলা মামলা কি ছিল। আগরতলা ষড়যন্ত্র মামলা, এই মামলাটি হচ্ছে তোমার বঙ্গবন্ধু সহ 35 জন। কতজন? 35 জন। বঙ্গবন্ধু শেখ মুজিব সহ মোট কতজন? মোট হচ্ছে 35 জন। যদি শেখ মুজিবুর রহমানকে বাদ দাও তাহলে কতজন থাকবে? 34 জন থাকবে। এই 34 জন আমি ধরলাম হচ্ছে বঙ্গবন্ধু সহ মোট 35 জন। এই 35 জনের বিরুদ্ধে পাকিস্তান সরকার একটি মামলা দায়ের করেছিল, তাকে কি বলা হয়? আগরতলা ষড়যন্ত্র মামলা। এইবার বলি, এইটার নাম আগরতলা ষড়যন্ত্র মামলা কেন বলা হয়? এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা কেন বলা হয়? আগরতলা হচ্ছে ভারতের একটি অঞ্চল। কি? কোন দেশের? ভারতের। ভারতের অঞ্চল। তোমাদেরকে কিন্তু আমি প্রথম যে ক্লাস করেছি বাংলার ক্লাস, তোমাদেরকে কিন্তু বাংলা এই যে মানচিত্রে দেখিয়েছিলাম কোন জায়গায়? বাংলাদেশের ফেনী। তোমরা যারা ফেনী অঞ্চলের পাশে কি রয়েছে? ভারতের ত্রিপুরা। এই ত্রিপুরার একটি অঞ্চলই কি? আগরতলা। ত্রিপুরার অঞ্চলটার নাম কি? আগরতলা। আগরতলা। সে আগরতলাতে বসে যে এখানে যে বলেছে বঙ্গবন্ধু সহ 35 জন, তারা সে আগরতলাতে বসে একটি প্ল্যান করতেছিল। কি করতেছিল? একটি প্ল্যান। এই যে একটি প্ল্যান, সে প্ল্যানটি কি ছিল? প্ল্যান হচ্ছে তারা পাকিস্তানের সরকার হামলা করে পাকিস্তানের ক্ষমতা দখল করবে। কি করবে? তারা হামলা করবে কোথায়? এই পাকিস্তানের সেনা যে ঘাঁটি আছে, সেনা ঘাঁটিতে তারা কি করবে? হামলা করবে। কি হামলা? একটা গেরিলা হামলা করবে। কিন্তু দেখা যাচ্ছে কি তাদের যে প্ল্যানটা হয়েছিল, এই প্ল্যানটা কি শেষমেশ ফাঁস হয়ে যায়। কি হয়? ফাঁস হয়ে যায়। ফাঁস হওয়ার কারণে এই ফাঁস হওয়া তথ্য জেনে যায় কারা? পশ্চিম পাকিস্তানের সরকার জেনে যায়। জেনে যাওয়ার পরে তারা আগরতলা ষড়যন্ত্র মামলা দাঁড় করায়। তাহলে আগরতলা ষড়যন্ত্র মামলা কিসের মধ্যে থেকে এসেছে? ভারতের ত্রিপুরার একটি অঞ্চল আগরতলার নাম থেকে। এই আগরতলা ষড়যন্ত্র মামলা কিন্তু ছিল কি রাষ্ট্রদ্রোহী মামলা। কি মামলা? রাষ্ট্রদ্রোহী তো বুঝতে পারতেছো তোমরা। রাষ্ট্রদ্রোহী মানে কি? মানে যারা হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব বা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে তাদেরকে কি বলা হয়? রাষ্ট্রদ্রোহী মামলা। আর এই রাষ্ট্রদ্রোহী মামলা কি বলা হয়? আগরতলা ষড়যন্ত্র মামলা। এবার দেখো, আগরতলা ষড়যন্ত্র মামলা কবে দাঁড় করানো হয়? 3 জানুয়ারি 1968 সাল। কত সাল? 3 জানুয়ারি 1948 সাল। 68 সাল। এবার আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন কে? পাকিস্তানের প্রধান বিচারপতি এস এ রহমান ছিলেন কি আগরতলা মামলার প্রধান বিচারপতি কে ছিলেন? এস এ রহমান। কয়জনের বিরুদ্ধে ছিল? 35 জন। আসামি কতজন ছিল? 35 জন। এবার দেখো, তোমার আগরতলা মামলাটি কিন্তু দাঁড় করানোর পরে আমাদের যে বর্তমান বাংলার মানুষ আছে, জনগণ আছে, তারা কিন্তু এটার বিরুদ্ধে তারা কিন্তু কি বিদ্রোহ ঘোষণা করে যে তারা এটা মানে না। যার কারণে 1969 সালে কি হয়? এই যে এই গণ অভ্যুত্থান হয়। এই আগরতলা মামলার জন্য কি হয়? 1969 সালে গণ অভ্যুত্থান হয়। গণ অভ্যুত্থান হওয়ার ফলে তারা কিন্তু এই যে পশ্চিম পাকিস্তান সরকার কিন্তু কি বাধ্য হয় কি করতে? আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে। কত সালে করে? 22 ফেব্রুয়ারি। দেখো, 3 জানুয়ারি মানে 1 বছরের ভিতরে কি তারা বাধ্য হয় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে। এবার দেখো, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয় 15 ফেব্রুয়ারি 1969 সাল। মানে মামলা প্রত্যাহার করার কতদিন আগে? 7 দিন আগে। কাকে হত্যা করে? শহীদ সার্জেন্ট জহুরুল হক। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে জহুরুল হক, শহীদ সার্জেন্ট জহুরুল হক নামে কিন্তু কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল আছে। নাম কি? সার্জেন্ট জহুরুল হক হল। সার্জেন্ট জহুরুল হক হল।
এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল রয়েছে, কোথায় যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কি আছে, একটি হল আছে, শহীদ সার্জন জহুরুল হক হল। যার কারণে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিবে তোমরা কিন্তু এই জিনিসটা অবশ্যই তোমাদেরকে পড়তে হবে যে কি শহীদ সার্জন জহুরুল হককে কত সালে এবং কত তারিখে হত্যা করা হয় গুলি করে। এটা উত্তর কি হবে, 15 ফেব্রুয়ারি 1969 সাল। কত, 1969 সালের 15 ফেব্রুয়ারি। তারপরে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আরেকটা জিনিস দরকার। তোমরা এই যে ডক্টর শামসুজ্জোহা, তোমরা মনে হয় এই জিনিসটা এই যে তোমাদের ইংরেজি প্রথম পত্র পড়েছ। ডক্টর শামসুজ্জোহা কে ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তিনি হচ্ছে এই তাকেও কি পাকিস্তানিরা হত্যা করে কত সালে, 1969 সালের 18 ফেব্রুয়ারি। ডক্টর শামসুজ্জোহা কে ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর। তাকে কত সালে হত্যা করা হয়, 1969 সালের 28 ফেব্রুয়ারি। যার কারণে এই যে 28 ফেব্রুয়ারিকে কি বলা হয়, শামসুজ্জোহা দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকবার এই প্রশ্নটা এসেছে ডক্টর শামসুজ্জোহাকে নিয়ে। তারপরে এই যে যখন এতগুলো হত্যাকাণ্ড করে, শহীদ সার্জন জহুরুল হককে হত্যা করে, শামসুজ্জোহাকে হত্যা করে, যার ফলে এই যে আমাদের 1969 সালের কি হয়, 1969 সালের গণ অভ্যুত্থান হয়। 1969 সালে গণ অভ্যুত্থান। আর এই গণ অভ্যুত্থানের চাপে পড়ে তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের পূর্ব বাংলার যে প্রধানমন্ত্রী ছিলেন, কে ছিলেন, আইয়ুব খান। আইয়ুব খান কি হয়, পদত্যাগ করতে বাধ্য হয়। এবং পদত্যাগ করার সময় আইয়ুব খান তার ক্ষমতা, পাকিস্তানের যে ক্ষমতা ছিল, কার কাছে হস্তান্তর করে, ইয়াহিয়া খান। কার কাছে হস্তান্তর করে, ইয়াহিয়া খানের কাছে। এই যে ইয়াহিয়া খানের কাছে হচ্ছে আইয়ুব খান ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করে। এই যে এইখানে যে সালগুলো, এই সালগুলো তোমাদের পড়ার দরকার নেই, আমি সালগুলো জাস্ট এই যে এইসব দিয়েছি হচ্ছে তোমাদের যাতে তোমরা বুঝতে পারো, ঘটনার সিকোয়েন্সটা যাতে বুঝতে পারো, এই কারণে হচ্ছে সালগুলো দেওয়া। এইখানের সাল থেকে কোনো সময় প্রশ্ন আসবে না। আর যদিও প্রশ্ন আসবে কি, আইয়ুব খান কাকে ক্ষমতা হস্তান্তর করে, ক্ষমতা থেকে পদত্যাগ করে, উত্তর কি হবে, ইয়াহিয়া খান। তারপরে দেখো এই যে গণ অভ্যুত্থানের সময় 20 জানুয়ারি 1969 সাল, এইটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। 20 জানুয়ারি 1969 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নাম কি, শহীদ আসাদ নিহত হয় কবে, 20 জানুয়ারি 1969। শহীদ আসাদ কে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষার্থী। আর তোমাদেরকে বলে রাখি, এই শহীদ আসাদ কিন্তু ছিলেন হচ্ছে নরসিংদী জেলার, আমার এলাকার পাশে, আমার বাড়ির পাশে হচ্ছে শহীদ আসাদের বাড়ি। শহীদ আসাদকে নিয়ে কিন্তু কি একটি কবিতা লিখেছেন কে, কবি শামসুর রহমান। কি কবি, শামসুর রহমান, রহমান না কিন্তু রহমান। অনেকে কিন্তু কি করে শামসুরের শেষে রহমান লেখে, কিন্তু নাম কিন্তু রহমান না, নাম হবে কি, রহমান। আরেকটি ইন্টারেস্টিং বিষয় কি, সেটা কি, কবি শামসুর রহমান এবং শহীদ আসাদ উভয়ের বাড়ি কোথায়, নরসিংদী জেলায়, যেটা হচ্ছে আমার জেলা। এই শামসুর রহমান একটি কবিতা লেখে, সেটা কি, শহীদ আসাদকে নিয়ে একটি কবিতা লেখে। কবিতার নাম কি ছিল, আসাদের শার্ট। যখন আসাদকে গুলি করে হত্যা করে তার পুরো শার্ট রক্তে একবারে লাল হয়ে গিয়েছিল, সেটার উপরে ভিত্তি করে কবি শামসুর রহমান একটি কবিতা লিখে। আর এই জিনিসটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে শহীদ আসাদের সম্পর্কে, সে কত সালে নিহত হয় এবং কত তারিখ, 20 জানুয়ারি 1969 সাল। তারপরে এই যে গণঅভ্যুত্থানে আরেকজন নিহত হয়, সে কে ছিল, শহীদ মতিউর রহমান। পুলিশের গুলিতে কে নিহত হয়, শহীদ মতিউর রহমান। কত সাল, 24 জানুয়ারি। শহীদ আসাদকে হত্যা করার 4 দিন পর কাকে হত্যা করা হয়, শহীদ মতিউরকে। এবার ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় 5 জানুয়ারি 1969। তোমাদেরকে বলেছিলাম যে 1969-এর গণ অভ্যুত্থানে মূল ভূমিকাতে কারা ছিল, আমাদের বাংলাদেশের ছাত্র জনতারা। এই ছাত্র জনতারা একটি ছাত্র সংগ্রাম পরিষদ, যেমন আমাদের 24 আগস্ট 2024 সালের 5 আগস্ট যখন আমাদের এই সরকার পতন হয়, আওয়ামী লীগ সরকারের পতন, আমার ছাত্ররা কিন্তু কি একটি সংগঠন তৈরি করে, নাম কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তোমরা ভাবতে পারো যে সেম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন কি ছিল একটি আন্দোলনের একটি নাম, ছাত্র সংগ্রাম পরিষদও কি ছিল 1969-এর গণ অভ্যুত্থানে ছাত্রদের দেওয়া একটি নাম। তো এই ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে, 1969 সালের 5 জানুয়ারি। আর ছাত্র সংগ্রাম পরিষদের কর্মসূচি কত দফার অন্তর্ভুক্ত ছিল, 11 দফা। কয় দফা, 11 দফা। তোমরা জানো 5 আগস্টে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সর্বশেষ কয় দফা ঘোষণা করে, 1 দফা। সে 1 দফার মূল দফা কি ছিল, যে হচ্ছে সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। ঠিক সেম ভাবে 1969 সালে যখন হচ্ছে গণ অভ্যুত্থান হয়, ছাত্ররা তখন কয় দফা দেয়, 11 দফা। কত দফা, এই যে 11 দফা দেয়। এইবার চলো গণ অভ্যুত্থানের পরবর্তী
কি হয়েছিল আমরা জানি। পাকিস্তান আমলে বাংলাদেশ গণ অভ্যুত্থানের পরে কত 1969 সালের গণ অভ্যুত্থান, তারপরে কি আসে 1970-এর নির্বাচন। কত আসে 1970-এর নির্বাচন। 1970-এর নির্বাচন থেকে আশা করি প্রশ্ন তোমাদের এবার আসবে না, কারণ 1970-এর নির্বাচন কি ছিল, আওয়ামী লীগ সম্পর্কিত নির্বাচন। তোমরা জানো আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ, যার কারণে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। প্রশ্ন আসার সম্ভাবনা কি খুবই কম। কিন্তু এখান থেকে তোমরা জাস্ট একটা জিনিস জেনে রাখবে যে হচ্ছে তোমরা সবাই জানো যে কি 7ই মার্চের ভাষণ কে দেয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কোথা থেকে দেয় 7ই মার্চের ভাষণ? বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, তৎকালীন কি রেসকোর্স ময়দান। রেসকোর্স ময়দানের বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। এই যে তৎকালীন রেসকোর্স ময়দানে সে কি ভাষণ দেয়। তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, স্বাধীনতার এই যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, এটা সর্বপ্রথম পাঠ করা হয় কোথা থেকে? চট্টগ্রাম বেতার কেন্দ্র। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে। কবে? 26শে মার্চ। এই যে আমাদের 26শে মার্চের প্রথম প্রহরে যখন 1971 সালে 26শে মার্চ, এই যে আমি লিখে দেই 1971 সালে, এটা খুবই ইম্পর্টেন্ট। 1971 সালে 26শে মার্চ, 26 মার্চ স্বাধীনতার সর্বপ্রথম ঘোষণা কোন জায়গাতে দেওয়া হয়? চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের জায়গাটার নাম হচ্ছে কি কালুরঘাট। কালুরঘাট বেতার কেন্দ্র। কালুরঘাট কি থেকে? কালুরঘাট বেতার কেন্দ্র। আর এই কালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। কোন নদী? কর্ণফুলী নদী। দেখো একসাথে কিন্তু কয়টা ইনফরমেশন এখানে। 1971 সালে 26শে মার্চের ঘোষণা দেওয়া হয় চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের কোন জায়গা থেকে? কালুরঘাট থেকে। কালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। তারপরে আরেকটা জিনিস মনে রাখবে, বঙ্গবন্ধুর পক্ষে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন কত তারিখ? 27শে মার্চ। মানে 26শে মার্চের পরের দিনকে ঘোষণা করেন জিয়াউর রহমান। তারপরে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র বাহিনী মানে কি? মানে হচ্ছে অস্ত্র সহ যে বাহিনীটা গড়ে উঠেছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। বাহিনীর নাম কি ছিল? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মানে কি? ইস্ট মানে হচ্ছে পূর্ব, বেঙ্গল মানে হচ্ছে বাংলা, রেজিমেন্ট মানে হচ্ছে কি বাহিনী। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মানে পূর্ব বাংলার যে বাহিনী, মুক্তিযুদ্ধের জন্য সর্বপ্রথম যে বাহিনী গঠিত হয়েছিল তার নাম কি? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কি হবে? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কোথায় গঠিত হয়েছিল তারা? সর্বপ্রথম এই যে গঠিত বাহিনীর নাম কি? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এবং তারা তাদের কার্যক্রম সর্বপ্রথম কোথায় চালিয়েছে? গাজীপুরে। কোথায়? গাজীপুর। কোন অঞ্চলে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সর্বপ্রথম প্রতিরোধ করে? কোন জায়গাতে? বাংলাদেশের গাজীপুর জেলায়। কোন জেলাতে? গাজীপুর জেলাতে। তারপরে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের সময়, তোমরা সবাই জানো বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় একটি সরকার গঠন করা হয়েছিল। সেই সরকারের নাম কি? মুজিবনগর সরকার। কি সরকার? মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকারের সদস্য কতজন ছিল? মুজিবনগর সরকার, কারণ যুদ্ধের সময় যুদ্ধ পরিচালনা করার জন্য কিন্তু কি এই একটি সরকার দরকার। এবং সেই সরকারের অস্থায়ী সরকারের সদস্য ছিল কতজন? এই যে সরকারের সদস্য ছিল হচ্ছে 6 জন। এই মুজিব সরকারের সদস্য ছিল হচ্ছে 6 জন। ঠিক আছে। তারপরে মুজিবনগরের পুরাতন নাম ছিল হচ্ছে বৈদ্যনাথ তলার ববের পাড়া। এইসব থেকে আশা করি প্রশ্ন আসবে না। তারপরে দেখো জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করা হয় কোথায়? জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করা হয় এই যে আমাদের যে বর্তমানে যে জাতীয় পতাকা, এই যে আমাদের বর্তমানে যে জাতীয় পতাকা, এই যে বাংলাদেশের জাতীয় পতাকা, এটার আমি কালার দিয়ে লিখে দিচ্ছি, দাঁড়াও। এটার প্রথম নকশা এটা কোথায় গঠন করা হয়? এটা প্রথম নকশা করা হচ্ছে কোথায়? এই যে বুয়েটে। কোথায়? বুয়েটের একটি হল আছে, বুয়েটের একটি হল। নাম কি? এই হলের নাম হচ্ছে শেরে বাংলা হল। কি হল? শেরে বাংলা হল। বুয়েটের শেরে বাংলা হলে সর্বপ্রথম জাতীয় পতাকার নকশা, জাতীয় পতাকা, এই যে আমাদের জাতীয় পতাকার নকশা কোথায় করা হয়? বুয়েটের শেরে বাংলা হলে। তারপরে 1971 সালে ঢাকার গভর্নর কে ছিলেন? এস এম আহসান। ঢাকার গভর্নর ছিলেন হচ্ছে এস এম আহসান।
তারপরে দেখো আরেকটা জিনিস জানতে হবে, আমাদের মুক্তিযুদ্ধের সময় সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? তোমরা সবাই জানো সেনাবাহিনীর প্রধান ছিল হচ্ছে এম এ গনি উসমানী। এম এ গনি উসমানী হচ্ছে কি ছিলেন? সেনাবাহিনীর প্রধান অথবা হচ্ছে জেনারেল। সেনাবাহিনীর প্রধানকে কি বলা হয়? জেনারেল। এই জেনারেল হিসেবে নিযুক্ত করা হয় তাকে কত তারিখ? 18 তারিখ, এপ্রিল মাসের 18 তারিখ, 18 এপ্রিল 1971 সালে জেনারেল এম এ জি উসমানীকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ করা হয়। তারপরে আরেকটা জিনিস জানতে হবে, আমাদের মুক্তিযুদ্ধের সময় কি? আমাদের মুক্তিযুদ্ধের সময় অনেক সাংবাদিক ছিল যাদের অবদান অনেক বেশি ছিল। যেমন হচ্ছে তার মধ্যে একজন রয়েছে কি? সাইমন ড্রিঙ্ক। একজন মুক্তিযুদ্ধের সময় একজন সাংবাদিক, নাম হচ্ছে সাইমন ড্রিঙ্ক। সাইমন ড্রিঙ্ক কে ছিলেন? সাইমন ড্রিঙ্ক ছিলেন হচ্ছে একজন ব্রিটিশ সাংবাদিক। কি ছিলেন? ব্রিটিশ সাংবাদিক। এই সাইমন ড্রিঙ্ক এই যে বাংলাদেশের যে পশ্চিম পাকিস্তানি বা পাকিস্তানি সেনারা নারকীয় হত্যাকাণ্ড এবং এই যে গণহত্যা চালাচ্ছিল, সেই গণহত্যার ছবি সে হচ্ছে পুরা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল। যার কারণে হচ্ছে সাইমন ড্রিঙ্ককে আমাদের ইতিহাসে খুবই সম্মানের সহিত মনে করা হয়। তো সাইমন ড্রিঙ্ককে ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক। তোমাদের প্রশ্নতে আসতে পারে যে মুক্তিযুদ্ধের সময় ব্রিটিশ সাংবাদিক এর নাম কি ছিল? নাম ছিল হচ্ছে সাইমন ড্রিঙ্ক। এবার চলো, বিদেশি মিশনে বাংলার পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখ? 18 এপ্রিল। কোথায়? কলকাতায়। বিদেশি মিশনে সর্বপ্রথম বাংলার পতাকা, আমাদের বাংলাদেশের যে পতাকা, প্রথম কোথায় উত্তোলন করা হয়? কলকাতায়। কলকাতায় কেন বলতো? কলকাতায় ছিল হচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর যে সরকার ছিল, সরকারের কার্যালয় ছিল কোথায়? বাংলাদেশে কিন্তু ছিল না, ছিল হচ্ছে মুজিবনগরে। যার কারণে ওই মুজিবনগর ছিল কোথায়? কলকাতায়। যার কারণে সর্বপ্রথম পতাকা কোথায় উত্তোলন করা হয়? কলকাতায়। আর সর্বপ্রথম পতাকার ডিজাইন বা নকশা কোথায় করা হয়? বুয়েটের শেরেবাংলা হল। বুয়েট মানে হচ্ছে কি? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শেরেবাংলা হলে করা হয়। তারপরে আরেকটা ইনফরমেশন মনে রাখবে, সেটা কি আছে? স্বাধীনতার প্রথম ইশতেহার পাঠ করে শাহজাহান সিরাজ। স্বাধীনতার প্রথম ইশতেহার মানে কি? মানে আমরা যে দেশটাকে স্বাধীন ঘোষণা করেছি, 26শে মার্চ কি স্বাধীনতা ঘোষণা করা হয়, সেই স্বাধীনতার জন্য কি কি প্রতিশ্রুতি, মুজিবনগর সরকার যে গঠন করা হয়েছে স্বাধীনতার জন্য, সেই সরকার কি কি প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিকে বলা হয় হচ্ছে ইশতেহার। তো ইশতেহার সর্বপ্রথম কে পাঠ করে? প্রথম ইশতেহার পাঠ করে হচ্ছে শাহজাহান সিরাজ। প্রথম ইশতেহার পাঠ কি করেন? এম এ শাহজাহান সিরাজ। শাহজাহান সিরাজ হচ্ছে সর্বপ্রথম ইশতেহার পাঠ করে। ঠিক আছে, শাহজাহান হচ্ছে সর্বপ্রথম এই ইশতেহার পাঠ করে কে? শাহজাহান। আবার সম্রাট শাহজাহান না, কিন্তু সম্রাট শাহজাহান কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের একজন সম্রাট। সে কি করেছিল? সে হচ্ছে তাজমহল করেছিল। তারপরে মুক্তিযুদ্ধের সময় আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল, তোমাদেরকে আরেকটা জিনিস, আমাদের মুক্তিযুদ্ধের সময় কি বাংলাদেশকে মোট কয়টি সেক্টরে? বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করেছিল। এটা তো আমার নতুন করে বলার কিছু নেই, 11টি সেক্টর। কিন্তু 11টি সেক্টরের মধ্যে কিন্তু 3টি আলাদা আলাদা করে কি ছিল? 3টি ব্রিগেড ফোর্স। কি ছিল? ব্রিগেড ফোর্স ছিল কয়টি? 3টি। কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়? 3টি। যেমন হচ্ছে এসকে ব্রিগেড ফোর্স, একটা হচ্ছে জিয়াউর রহমান ছিল, একটাতে শৈফুল ছিল। আমরা এগুলো পড়বো বিস্তারিত। সেগুলো কোথায় পড়বো? যখন আমরা হচ্ছে 11টি সেক্টর পড়বো, 11টি সেক্টরের কমান্ডার, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় কোন বাংলাদেশের কোন জেলা কত নম্বর সেক্টরে ছিল, কোন অঞ্চল কত নম্বরের সেক্টরে ছিল। আর তোমরা যারা হচ্ছে সেক্টর নিয়ে হচ্ছে তোমরা গাবড়ি আছো যে সেক্টর কিভাবে পড়বে, সেক্টর নিয়ে কোনো টেনশন করবে না। তোমাদের সেক্টর পড়ার জন্য আমি খুব সুন্দর সুন্দর কিছু টেকনিক তোমাদেরকে দিয়ে দিব, যাতে তোমরা সেক্টর জাস্ট একবার পড়বে, সেক্টর আর কিচ্ছু লাগবে না, একবারে তোমরা জাস্ট সেক্টর মুখস্থ করে ফেলবে। আর সেক্টর হচ্ছে মানচিত্র কিভাবে তোমরা হচ্ছে সেক্টর রাখবে, এটাও তোমাদেরকে শিখিয়ে দিব। তো এটা জাস্ট জেনে রাখো, 11টি সেক্টরে কয়টি ব্রিগেড ফোর্স ছিল? 3টি। কয়টি ব্রিগেড ফোর্স? 3টি। তারপর এই যে বাকিগুলো যা আছে, বাকিগুলো জাস্ট তোমরা হচ্ছে একবার পড়ে নিবে, বাকিগুলো তত বেশি ইম্পর্টেন্ট না। আমি যেগুলো হচ্ছে তোমাদেরকে এখন পড়াচ্ছি, তোমরা এইগুলো হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সব তথ্যগুলো পড়বে। এবার চলো মুক্তিযুদ্ধ
এই যে মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? 11টি সেক্টর। কয়টি সেক্টর? 11টি সেক্টর। 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। তারপরে তোমাদেরকে যখন হচ্ছে পড়াবো তখন তোমরা জানতে পারবে হচ্ছে বাংলাদেশের কোন জেলা কত নং সেক্টরে ছিল। আচ্ছা, আমাদের বর্তমান যে ঢাকা, এই ঢাকা শহর কত নং সেক্টরে ছিল? তোমরা যদি জানো আমাদের বর্তমান ঢাকা কত নং সেক্টরে, একটু জানাও। আচ্ছা আচ্ছা, তো আমাদের বর্তমান যে ঢাকা রয়েছে সে ঢাকা কত নং সেক্টরে, এটা একটু বলো তো। আমাদের বর্তমান ঢাকা কত নং সেক্টরে ছিল? তোমরা যারা যারা জানো তারা কমেন্টে জানাও যে আমাদের বর্তমান ঢাকা কত নং সেক্টরে ছিল। আমাদের বর্তমান ঢাকা ছিল হচ্ছে 2 নং সেক্টর। কত নং সেক্টর? 2 নং। একজন লিখেছে 3 নং সেক্টর। না, 3 নং সেক্টর হবে না, কারণ তখন ঢাকার হচ্ছে 2টি অঞ্চল ছিল, আর ম্যাক্সিমাম যে অঞ্চলটা ছিল সেটা কত নং সেক্টরে পড়েছিল? ঢাকা ছিল যে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ছিল হচ্ছে 2 নং সেক্টরের অধীনে। 2 নং সেক্টরের অধীনে। তোমরা আরেকটা জিনিস করতে পারো যে তোমরা যারা যারা যে জেলা থেকে এসেছো অথবা যে বিভাগ থেকে, তোমাদের বিভাগটা কোনটা কত নং সেক্টরে, তোমরা হচ্ছে এটা গ্রুপে পোস্ট করতে পারো অথবা ইয়াতে পোস্ট করতে পারো, যাতে হচ্ছে অন্যরা জানতে পারে। এবার দেখো, মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরের অধীনে ছিল? মুজিবনগর ছিল হচ্ছে 8 নং সেক্টরে। মুজিবনগর কোথায়? কোন বিভাগে? খুলনা বিভাগে। মুজিবনগর কত নং সেক্টরে ছিল? 8 নং সেক্টরে। ঠিক আছে। তারপরে বাংলাদেশের যে 11টি সেক্টর ছিল, 11টি সেক্টরের মধ্যে একটি সেক্টর ছিল, সেই সেক্টরের নাম হচ্ছে 10 নম্বর সেক্টর। 10 নম্বর সেক্টর। এই 10 নম্বর সেক্টরকে কি বলা হয়? নো সেক্টর। কি সেক্টর? নো সেক্টর। নো সেক্টর। আর এই নো সেক্টরে কোনো কি ছিল না? কমান্ডার ছিল না। যেমন প্রত্যেকটি সেক্টরে কি ছিল? একটি করে কমান্ডার ছিল। প্রত্যেকটি সেক্টরে একটি করে কমান্ডার সেক্টর ছিল, কিন্তু একমাত্র 10 নং সেক্টর, যেটাকে কি বলা হয়? নো সেক্টর। এই নো সেক্টর কোথায় পড়েছিল? বাংলাদেশের চট্টগ্রামের পাশ দিয়ে কিছু অঞ্চল, বাংলাদেশের যে নদীর অঞ্চলগুলা, সে অঞ্চলে ছিল হচ্ছে কি 10 নং সেক্টর। সেখানে কোনো কমান্ডার ছিল না। তারপরে মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয় কয়টি ক্ষেত্রে? 4টি ক্ষেত্রে। কয়টি ক্ষেত্রে? 4টি। সে 4টি ক্ষেত্র কি? প্রথম হচ্ছে বীর শ্রেষ্ঠ, তারপর হচ্ছে বীর উত্তম, বীর বিক্রম, আর হচ্ছে বীর প্রতীক। এই 4টি সেক্টরে হচ্ছে কি তোমাদের পুরস্কার দেওয়া হয়। তারপরে দেখো, আমাদের যে এই বীর শ্রেষ্ঠ রয়েছে সবার মধ্যে একজন বীর শ্রেষ্ঠ, নাম কি? বীর শ্রেষ্ঠ রুহুল আমিন। বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, যার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। যেমন প্রত্যেকটা বীর শ্রেষ্ঠেরই কি একটি করে সমাধি রয়েছে, কিন্তু একমাত্র নেই কার? বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের। তার সমাধি, তার মৃতদেহ উদ্ধার করা কি হয়নি? সম্ভব হয়নি। আরেকটা জিনিস, ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনী মানে কি? যৌথ বাহিনী মানে হচ্ছে যখন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং হচ্ছে ভারতের সেনাবাহিনী একসাথে মিলে এই পাকিস্তানকে হামলা করেছিল, তাদেরকে বলা হতো কি? যৌথ বাহিনী। এই যৌথ বাহিনী কবে গঠন করা হয়েছিল? 21শে নভেম্বর। কত সাল? 1971 সালের 21শে নভেম্বর। এই যৌথ বাহিনীর প্রধান ছিলেন কে? বাংলাদেশের কেউ না। যৌথ বাহিনীর প্রধান ছিলেন হচ্ছে ভারতের কমান্ডার জগৎ সিং অরোরা। নাম কি? জগৎ সিং অরোরা। যৌথ বাহিনীর প্রধান কে ছিলেন? জগৎ সিং অরোরা ছিলেন হচ্ছে কে? যৌথ বাহিনীর প্রধান। এই যে যৌথ বাহিনীর প্রধান ছিলেন হচ্ছে জগৎ সিং অরোরা। তারপরে যখন 1971 সালে যখন হচ্ছে আত্মসমর্পণ করে পাকিস্তান, যখন হচ্ছে আত্মসমর্পণ করে, তখন পাকিস্তানের পক্ষে যে আত্মসমর্পণ করে সে কি ছিল? তার নাম ছিল হচ্ছে জেনারেল একে নিয়াজি। জেনারেল একে নিয়াজি হচ্ছে আত্মসমর্পণ করে। আর কোথায় করে? এই যে রেসকোর্স ময়দান। তো বুঝতেই পারছো রেসকোর্স ময়দানের গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণ হয়েছে। রেসকোর্স ময়দানে অনেক গুরুত্বপূর্ণ কিছু ঘটনাবলী রয়েছে। এবার চলো আমরা এই পাশে যাই। তখন দেখো, যখন হচ্ছে আত্মসমর্পণ করে জেনারেল এম এ নিয়াজি, যখন 1971 সালের 16 ডিসেম্বরে আত্মসমর্পণ করে, তখন কি বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কে? এয়ার কমান্ডার, বাংলাদেশের সেনাবাহিনী বিমান বাহিনীর প্রধান। নাম কি? প্রধানের নাম কি? একে খন্দকার।
একে খন্দকার। পাকিস্তানের ক্ষেত্রে কে ছিল? একে নিয়াজি। আর বাংলাদেশের ক্ষেত্রে ছিল হচ্ছে বিমান বাহিনীর প্রধান কমান্ডার, নাম কি? একে খন্দকার। একে খন্দকার। নিয়াজি যখন আত্মসমর্পণ করে তখন পাকিস্তানের সদস্য কত ছিল, সেনা কত ছিল? প্রায় 93,000। কত ছিল? 93,000। তারপরে এখানে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভকারী একমাত্র সাহিত্যিক যাকে হচ্ছে বীর প্রতীক। আমরা জানি বীরের জন্য যে উপাধি, কয়টি উপাধি দেওয়া হয়? 4টি। একটি হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বীর শ্রেষ্ঠ, তারপর হচ্ছে বীর উত্তম, শ্রেষ্ঠর পরে কি হবে? বীর উত্তম, 3 নাম্বার হচ্ছে বীর বিক্রম, সবার শেষে 4 নাম্বারটা হচ্ছে বীর প্রতীক। এই বীর প্রতীক খেতাব দেওয়া হয় কাকে? আব্দুস সাত্তারকে। আব্দুস সাত্তার, সে হচ্ছে একমাত্র সাহিত্যিক তাকে, যাকে হচ্ছে বীর প্রতীক উপাধি দেওয়া হয়। এবার দেখো বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্যুবরণ করেন কে? মুন্সি আব্দুর রব। মুন্সি আব্দুর রব সবার প্রথম মারা যান। কোন বীর শ্রেষ্ঠ? মুন্সি আব্দুর রব। এই জিনিসগুলো মনে রাখবে, কারণ কি এবার যদি প্রশ্ন আসে আমাদের, তোমাদের হচ্ছে 25-26 সেশনে যখন প্রশ্ন আসবে, সবচেয়ে বেশি প্রশ্ন আসবে হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে, সবচেয়ে বেশি প্রশ্ন আসবে সেক্টর কমান্ডার, বাংলাদেশের বীর শ্রেষ্ঠ, এইসব টপিক থেকে। আর বিগত যে টপিকগুলো ছিল তা হচ্ছে এবারের জন্য হচ্ছে খুবই কম গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো? সেক্টর কমান্ডার, তারপরে হচ্ছে বাংলাদেশের 11টি সেক্টর হচ্ছে কোন কোন অঞ্চলে ছিল সেইগুলো। যার কারণে এই সেক্টরের হচ্ছে এই যে বীরশ্রেষ্ঠ কে আগে মৃত্যুবরণ করেছে, কে পরে করেছে, এই সবগুলোকেই ভালো করে তোমাদের পড়তে হবে। এবার দেখো বীর শ্রেষ্ঠদের মধ্যে সবার প্রথম মৃত্যুবরণ করে মুন্সি আব্দুর রব, আর সর্বশেষ মৃত্যুবরণ করেন কে? মহিউদ্দিন জাহাঙ্গীর, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এই যে উনি হচ্ছে প্রথম আর উনি হচ্ছে সর্বশেষ, মানে কি হন? শহীদ হন। প্রথম শহীদ হন মুন্সি আব্দুর রব, সর্বশেষ শহীদ হন হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর। তারপরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বেতারের পরিচালক, বাংলাদেশ বেতার মানে কি? মানে বাংলাদেশ বেতার মানে হচ্ছে বাংলাদেশের যে অফিসিয়াল যে চ্যানেল থাকে, যেমন বর্তমানে বাংলাদেশ বেতার বলা হয় কোনটাকে? যেমন বিটিভিকে, বিটিভি অথবা বিটিভির আমি একটি সুন্দর নাম দিছি, বিটিভির নাম হচ্ছে কি টিভি? বিটিভি অথবা হচ্ছে বাতেন টিভি। বাতেন টিভি, যার মনে করো কোনো কাজ নাই, হুদাই মনে করো বাংলাদেশের একটা চ্যানেল বিটিভি, সেম মুক্তিযুদ্ধের একটা, কিন্তু মুক্তিযুদ্ধের সময় কিন্তু এটা কাজের ছিল। কারণ কি তখন কিন্তু বর্তমান সময়ের মতো কোনো কি ছিল না, কোনো মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, যার কারণে তখন তার কি বেতারের মাধ্যমে যত তথ্য, মানে কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় হচ্ছে পাকিস্তান এই সেনারা হামলা করছে, সেই সব কিসের মাধ্যমে করো? তো বাংলাদেশ বেতার অথবা রেডিওর মাধ্যমে। আর সেই সময় এই যে বাংলাদেশ বেতার বা রেডিওর পরিচালক কে ছিলেন? শামসুল ইসলাম। নাম কি? শামসুল ইসলাম চৌধুরী। শামসুল ইসলাম চৌধুরী ছিলেন হচ্ছে বাংলাদেশ বেতারের তৎকালীন পরিচালক মুক্তিযুদ্ধের সময়। এইবার চলো আবার হচ্ছে পাকিস্তান আমলে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বলি। এটা জানি, যেমন প্রথম কি 7ই মার্চ। 7ই মার্চে কি হয়েছিল? 1971 সালে 7ই মার্চ হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ। 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা ঘোষণা হয়েছে। মুজিবনগর সরকার কখন গঠিত হয়? 17 এপ্রিল। কত? 17 এপ্রিল। তারপর হচ্ছে 11 জুলাই হচ্ছে সেক্টর কমান্ডারদের বৈঠক। 11 জুলাই সেক্টর কমান্ডারদের বৈঠক। তারপরে 1971 সালের 1 আগস্ট দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় হয়েছিল? ইউএসএ বা বর্তমান যুক্তরাষ্ট্রতে দ্য কনসার্ট ফর বাংলাদেশ। সেখানে কি করা হয়েছিল? সেখানে হচ্ছে একটি কনসার্ট করে বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত মানুষের জন্য ত্রাণের জন্য তারা কি অর্থ বা ফান্ড কালেক্ট করেছিল। এই কনসার্টে মূল শিল্পী কে ছিলেন? জর্জ হ্যারিসন। এই জর্জ হ্যারিসনের এই অবদানের কারণে কি কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জর্জ হ্যারিসনের নাম খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। কারণ কি? কারণ সে হচ্ছে দ্য কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিল কোথায়? ইউএসএতে। এবং সেই কনসার্ট থেকে হচ্ছে যত টাকা আর্ন হয়েছে বা ইনকাম হয়েছিল সেগুলো কোথায়, কিসে দিছে? বাংলাদেশ সরকারকে দিয়েছিল, যে বাংলাদেশের মানুষের জন্য। তারপরে দেখো 3 ডিসেম্বর, এই যে আমাদের মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করি কবে? মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভ করি হচ্ছে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর আগে 3 ডিসেম্বরের 3, 1971 সালের ডিসেম্বরের 3 তারিখ ভারত ও পাকিস্তান যুদ্ধ হয়। ভারত ও পাকিস্তানের মানে একবারে সরাসরি যুদ্ধ হয় কত তারিখ? 3 ডিসেম্বর 1971। তারপরে 6 তারিখ, 3 তারিখের পর 6 তারিখ কি করে? বাংলাদেশকে ভারত স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। তারপরে 14 থেকে 15 ডিসেম্বর জাতিসংঘে বাংলাদেশ বিতর্ক।
জাতিসংঘে বাংলাদেশ বিতর্ক, যেখানে হচ্ছে কি পাকিস্তান যে বাংলাদেশের উপরে যে নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে তার সম্পর্কে জাতিসংঘে একটি বিতর্ক হয়েছিল। সেটি কত তারিখ? 14 থেকে 15 ডিসেম্বর। তারপরে 14 তারিখ তো তোমরা জানো, 14 তারিখ কি বুদ্ধিজীবী হত্যা দিবস। বুদ্ধিজীবী কি হত্যা দিবস। 16 ডিসেম্বর হচ্ছে কি আমাদের চূড়ান্ত বিজয় হয়। তারপরে প্রথম ব্যক্তি, এই যে এগুলো কি প্রথম ব্যক্তি পাকিস্তান আমলে বাংলাদেশের যে প্রথম ব্যক্তি, এগুলো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটু বড় করে দিই। এই যে এবার দেখো, ভারতের সর্বপ্রথম গভর্নর কে ছিলেন? স্বাধীন ভারত বলতে হচ্ছে কি 1947 সালের পর। 1947 সালে যখন ভারত স্বাধীন হয় তখন সর্বপ্রথম গভর্নর কে ছিলেন? সর্বপ্রথম গভর্নর ছিলেন হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। আরেকটি জিনিস, লর্ড মাউন্টব্যাটেন কিন্তু কি সর্বশেষ ছিলেন, ব্রিটিশের সর্বশেষ গভর্নর, এবং ভারতের সর্বপ্রথম গভর্নর ছিলেন কে? লর্ড মাউন্টব্যাটেন। এবার চলো স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর। তোমাদের হচ্ছে যেসব জিনিসগুলো থেকে কনফিউশন তৈরি হয়, মানে প্রথম কি ছিল শেষ কি ছিল, তারা হচ্ছে এই টপিকটা হচ্ছে ভালো করে পড়ে নেবে, তখন তোমাদের আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নরকে মোহাম্মদ আলী জিন্নাহ। স্বাধীন পাকিস্তান বলতে 1947 সালের পর, 1947 সালের 14 আগস্ট, কত 14 আগস্ট, 14 আগস্ট, এই যে 14 আগস্টটা হচ্ছে আমি এখানে লিখে দিই। 1947 সালের 14 আগস্ট যখন হচ্ছে পাকিস্তান স্বাধীন হয়, কি পাকিস্তান স্বাধীন হয়, তখন সর্বপ্রথম পাকিস্তানের গভর্নর কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। তারপর হচ্ছে পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? খাজা নাজিমুদ্দিন। মুখ্যমন্ত্রী মানে কি? মানে হচ্ছে একটি প্রদেশের প্রধানমন্ত্রী কি বলা হয়? কি মুখ্যমন্ত্রী। সে মুখ্যমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। তারপর দেখো, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা কে ফজলুল হক। অবিভক্ত বাংলা বলতে যখন হচ্ছে আমরা 1947 সালের আগে, কত সালের আগে? 1947 সালের আগে, যখন হচ্ছে ভারত উপমহাদেশ ছিল, ভারত উপমহাদেশ যখন ভারত উপমহাদেশ ছিল, তখন কিন্তু আমাদের এই যে এই পাশে কি পশ্চিমবঙ্গ আর হচ্ছে কি এই যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ আর হচ্ছে বাংলাদেশ, দুইটা কি একসাথে ছিল। আর হচ্ছে এই যে ভারতের এই পাশে কি ভারতের উড়িষ্যা রাজ্য রয়েছে, তখন এই যে এগুলোকে কি বলতো? তিনটা প্রদেশকে একসাথে কি বলতো? বাংলা প্রদেশ। তো এই পুরো বাংলা প্রদেশের এই পুরোটাকে কি বলতো? অবিভক্ত বাংলা। এই অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বা প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা কে ফজলুল হক। তারপরে দেখো, পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ইস্কান্দার মির্জা কে ছিলেন পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি বলতে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুইটা একসাথে মিলিয়ে যে রাষ্ট্রপতি ছিলেন প্রথম, তার নাম হচ্ছে ইস্কান্দার মির্জা। আর পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, এই যে যখন হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী ফুল পাকিস্তানের কে ছিলেন? লিয়াকত আলী খান ছিলেন হচ্ছে পাকিস্তানের, মানে পূর্ব আর পশ্চিম পাকিস্তান দুইটা মিলিয়ে যে প্রধানমন্ত্রী, সেটা ছিলেন কে? লিয়াকত আলী খান। কিন্তু শুধু বাংলার ছিলেন কে? খাজা নাজিমুদ্দিন। এবার গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি। গণপরিষদ কি? এবার গণপরিষদ জিনিসটার সাথে তোমাদেরকে পরিচিত করে দিই। গণপরিষদ, এই যে দেখো, গণপরিষদ মানে হচ্ছে যখন একটি দেশ স্বাধীন হয় এবং স্বাধীন হওয়ার সময় মানে সে দেশে কোনো সরকার থাকে না, কিন্তু দেশটি চালানোর জন্য তো একজন সরকার দরকার, যার কারণে কি করা হয়? ধরো হচ্ছে এই পাকিস্তান থেকে যখন হচ্ছে আমাদের বাংলাদেশ যখন 1971 সালের 16 ডিসেম্বর কি হয়? স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর কিন্তু কি আমাদের কোনো সরকার ছিল না, তখন কিন্তু সাথে সাথে কিন্তু কি নির্বাচন দেওয়া কি সম্ভব না, যার কারণে 1969 সালে আমাদের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের মধ্যে যারা সংসদ সদস্য বা এমপি হয়েছিল তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করা হয়েছে। কাদেরকে নিয়ে? 1970 সালে যারা নির্বাচিত হয়েছিল, যারা কি হয়েছিল? যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে নিয়ে যে সরকার গঠন করা হয়, অথবা অস্থায়ী একটি সরকার গঠন করা হয়,
তাদেরকে কি বলা হয়? গণপরিষদ। এই গণপরিষদ পরবর্তীতে কি করে? একটি নির্বাচন দেয়, যার মাধ্যমে একটি এই নির্বাচিত সরকার আসে। তো এই গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুর রশিদ তর্কবিশ। আব্দুর রশিদ তর্ক বাগিশ কে ছিলেন? এই গণ অধিবেশনের প্রথম সভাপতি। এবার চলো, গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। শাহ আব্দুল হামিদ ছিলেন হচ্ছে গণপরিষদের প্রথম স্পিকার। এটা আবার ওই শাহ আব্দুল হামিদ না যে কিছুদিন আগে এই মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পুর আগে যে রাষ্ট্রপতি ছিল শাহ আব্দুল হামিদ, এটা কিন্তু উনি নয়, এটা কিন্তু আরেক শাহ আব্দুল হামিদ ছিল, যাকে কি বলা হয়? গণপরিষদের প্রথম স্পিকার। এবার গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? মোহাম্মদ উল্লাহ। এইসব জিনিসগুলো আমাদের দরকার, কারণ এইসব জিনিস হচ্ছে স্বাধীনতার পরে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ঘটনাবলী তার মধ্যে একটি। তারপরে জাতীয় সংসদের প্রথম স্পিকার, এই যে দেখো, গণপরিষদের প্রথম স্পিকার আর জাতীয় সংসদ। গণপরিষদ কোনটা? যেটা হচ্ছে নির্বাচন ছাড়া একটি সরকার ব্যবস্থা গঠন করা হয়, তাকে কি বলা হয়? গণপরিষদ। আর জাতীয় সংসদ কোনটা? যেটা হচ্ছে নির্বাচিত এমপিদের নিয়ে যখন একটি সংসদ গঠন করা হয় তাকে বলা হয় কি? জাতীয় সংসদ। সেই জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ ছিলেন হচ্ছে জাতীয় সংসদের প্রথম স্পিকার। আর সে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন আব্দুল মালেক উকিল। এবার চলো আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে যাই। পাকিস্তান আমলে বাংলাদেশ আরো কিছু তথ্য রয়েছে যেগুলো হচ্ছে কি আমাদের জানতে হবে। তার মধ্যে কি দেখো, এই যে যেটা বলেছিলাম, ভারত পাকিস্তান বিভক্ত হয় কত সালে? 1967 সালে। ভারত পাকিস্তান বিভক্ত হয় কিসের মাধ্যমে? দ্বিজাতি তত্ত্ব কবে হয়েছিল? 1939 সাল। কে দিয়েছিল? জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, দ্বিজাতি তত্ত্ব। তারপরে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ। বঙ্গভঙ্গ হয় কত সালে? 1905 সালে। কত সাল? 1905 সাল। 1905 সালে কি হয়? বঙ্গভঙ্গ। আমাদের যে বঙ্গভঙ্গ হয়েছিল সেটি কত সালে হয়েছিল? এই যে 1905 সালে বঙ্গভঙ্গ। মানে কি বঙ্গভঙ্গ মানে হচ্ছে ব্রিটিশ সরকারের শাসনের সময় আমাদের বাংলা প্রদেশ আর হচ্ছে আমাদের ভারতের প্রদেশ আলাদা করে দুইটি প্রদেশ করা হয়েছিল, যাকে বলা হয় বঙ্গভঙ্গ। সেটি কবে হয়েছিল? 1905 সালে। কে করেছিল? লর্ড কার্জন। আর বঙ্গভঙ্গ রদ, এই বঙ্গভঙ্গ যে করা হয় তারপরে এটার বিরুদ্ধে কারা আন্দোলন করে? এটার বিরুদ্ধে আন্দোলন করে হচ্ছে তৎকালীন ভারতীয়রা। ভারতের যে হিন্দু সম্প্রদায় ছিল তারা হচ্ছে আন্দোলন করে এই বঙ্গভঙ্গকে রদ করা হয়। কত সালে? 1911 সালে। আর এই বঙ্গভঙ্গ রদ করেন কে? সম্রাট পঞ্চম জর্জ, রাজা পঞ্চম জর্জ, মানে ব্রিটিশদের রাজা পঞ্চম জর্জ এই বঙ্গবন্ধুকে রদ করে। পঞ্চম জর্জের যখন হচ্ছে অভিষেক হয়, যখন তিনি রাজ্য হয়, তার রাজ্য অভিষেকের সময় এই বঙ্গভঙ্গ রদ করা হয়। ঠিক আছে, দেখো আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান বাসানী কে ছিলেন? এই আওয়ামী লীগ মুসলিম লীগের প্রথম সভাপতি। তারপরে যে আমি মনে করি যে আওয়ামী লীগ মুসলিম লীগ থেকে এখন এসব প্রশ্ন আসবে না, তোমরা জাস্ট একবার পড়ে নিবে। তারপরে দেখো, এই যে মৌলানা আব্দুল হামিদ খান বাসানী কিন্তু কি ছিলেন? আওয়ামী লীগের প্রথম সভাপতি। কিন্তু এই বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হয়। কত সালে? বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হয়, বরিশালে একটা দুর্ভিক্ষ, যেটা হচ্ছে বরিশালে একটা ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ে বাংলাদেশের প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষ মারা যায়। সে মারা যাওয়ার পরে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ চেয়েছিল কি? একটি নির্বাচনের জন্য। কিন্তু হুসেন শহীদ, আমাদের বর্তমান যে আছে মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, তিনি এর বিরোধিতা করেছিলেন। তিনি বলতেছেন বাংলাদেশের এই সংকটময় সময়ে আমরা নির্বাচন দিতে পারি না, যার কারণে এই আওয়ামী লীগের সাথে এবং মৌলানা আব্দুল হামিদ খান বাসানীর সাথে একটু দ্বন্দ্ব হয়েছিল। এই দ্বন্দ্বের ফলে এই মৌলানা আব্দুল হামিদ খান বাসানী আওয়ামী লীগ থেকে বের হয়ে যান এবং নিজে তিনি একটি স্বতন্ত্র দল গঠন করেন। এই দলের নাম কি ছিল? ন্যাপ। দলের নাম কি ছিল? ন্যাপ। এই ন্যাপ গঠন করা হয় কত সালে? 1957 সালে। এই ন্যাপের সভাপতি কে ছিলেন? মৌলানা আব্দুল হামিদ খান বাসানী। তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা এবং সভাপতি। এইবার লাহোর প্রস্তাব পেশ করা হয় কত সালে? 1940 সালের 23শে মার্চ। এই যে তারিখও মনে রাখতে হবে, যে লাহোর প্রস্তাবের তারিখও মনে রাখতে হবে এবং সালও মনে রাখতে হবে। লাহোর প্রস্তাব কে পেশ করেন? শেরে বাংলা একে ফজলুল হক। তারপরে বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল কত বছর? প্রায় 24 বছরের মতো।
এবার আচ্ছা, এবার দেখো পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয়, পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয় 23শে মার্চ। এই 23শে মার্চ তোমরা কিভাবে মনে রাখবে, দেখো 1940 সাল, 1940 সালে কি হয়, 1940 সালের 23 মার্চ, 1940 সালের 23শে মার্চে একটি ঘটনা হয়, সেটি কি লাহোর প্রস্তাব ঘোষণা করে। 23শে মার্চ কি হয়, একটি লাহোর প্রস্তাবকে শেরেবাংলাকে ফজলুল হক। সেম 1956 সালের 23শে মার্চ পাকিস্তানের প্রথম সংবিধান, দেখো পাকিস্তান স্বাধীন হয়েছে কত সালে, 1947 সালে। কত, 1947 সাল। কিন্তু 47 সালে স্বাধীন হওয়ার পরেও 1957 সাল, দীর্ঘ কত বছর, দীর্ঘ 9 বছর, দীর্ঘ 9 বছর কি তারা কোনো সংবিধান প্রণয়ন করতে পারেনি। কিন্তু সর্বশেষ 9 বছর পর তারা কবে সংবিধান প্রণয়ন করে, 1956 সালের 23শে মার্চ। ঠিক আছে, 23শে মার্চ। আরেকটি জিনিস দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হল, জহুরুল হক হল, তোমাদেরকে যে বলছিলাম যে আমাদের কোন সময়, আমাদের হচ্ছে 1969-এর গণঅভ্যুত্থানের সময় শহীদ সার্জেন্ট জহুরুল হক পুলিশের গুলিতে কি হয়, নিহত হন। নিহত হওয়ার ফলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটি হল ছিল আগে, নাম কি ছিল, ইকবাল হল। এই ইকবাল হলের নাম পরিবর্তন করে কি রাখা হয়, জহুরুল হক হল। তারপরে এই যে 1900 আরেকজন শহীদ কে ছিলেন, শহীদ আসাদ, শহীদ আসাদ। এই শহীদ আসাদের স্মৃতিতে এই যে আইয়ুব গেট, আইয়ুব কে ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, এই আইয়ুব খানের নাম পরিবর্তন করে আসাদ গেট রাখা হয়। এই আসাদ গেটের অবস্থান কোথায়, ঢাকাতে। তারপরে দেখো, যখন 1947 সালে আমাদের এই যে ভারত আর পাকিস্তান আলাদা হয়, তখন 1947 সালে পাকিস্তানের প্রদেশ কয়টি ছিল, দুইটি, একটি পূর্ব পাকিস্তান, একটি পশ্চিম পাকিস্তান। কিন্তু 1947 সালের পরে আমাদের পূর্ব পাকিস্তান কিন্তু অফিসিয়ালি নাম ছিল না, ছিল কি, পূর্ব বাংলা। সেই পূর্ব বাংলার নামটি পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয় কত সালে, 1956 সালে 23শে মার্চ। মানে কি, যেদিন সংবিধান রচনা হয় সেদিনই কি করে, পূর্ব বাংলা নাম পরিবর্তন করে নাম কি রাখা হয়, পূর্ব পাকিস্তান। যেদিন সংবিধান রচনা হয় সেদিনই কি হয়, এই পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়। এইবার দেখো, হুসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হন কত সালে, 1956 সালে। সংবিধান রচনা করার পরপরই কে সর্বপ্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, হুসেন শহীদ সোহরাওয়ার্দী। তারপর পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করেন কে, পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করেন হচ্ছে ইস্কান্দার মির্জা, ইস্কান্দার মির্জা। কত সালে, 1958 সালে পাকিস্তানের প্রথম সামরিক আইন, ইস্কান্দার মির্জা কি ছিলেন, প্রথম রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি। পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা প্রথম সামরিক আইন জারি করেন 1958 সালে। ঠিক আছে, 1958 সালে। এই যে দেখো, তারপর এই যে দেখো, আরেকটা জিনিস তোমাদেরকে পড়তে হবে, সেটা কি, মৌলিক গণতন্ত্রের প্রবক্তা, মৌলিক গণতন্ত্র, মৌলিক গণতন্ত্রের প্রবক্তা বলা হয় আইয়ুব খানকে। কিসের জন্য বলা হয়, কারণ কি, আইয়ুব খান যখন এই যে জেনারেল ইস্কান্দার মির্জা যখন সামরিক শাসন ঘোষণা করে, তখন এই যে বাংলাদেশে প্রচুর পরিমাণে কি হয়, বাংলাদেশে প্রচুর পরিমাণে আন্দোলন হয় এবং বিদ্রোহ হয়, যার ফলে ইস্কান্দার মির্জা কি করে, পদত্যাগ করার পরে ইস্কান্দার মির্জার জায়গায় কি আসে, আইয়ুব খান রাষ্ট্রপতি হিসেবে আসে। আর এই আইয়ুব খান রাষ্ট্রপতিতে আসার পরে সে একটি অবস্থা জারি করে, তার নাম কি, একটি মৌলিক গণতন্ত্র, মৌলিক গণতন্ত্র। মৌলিক গণতন্ত্রের উদ্দেশ্য কি ছিল, মৌলিক গণতন্ত্রের উদ্দেশ্য ছিল যে মানে এই যে পূর্ব বাংলার মানুষের সাধারণ যে স্বাধীনতা সেটা হস্তক্ষেপ করার জন্য এই মৌলিক গণতন্ত্র আইয়ুব খান জারি করে। এইবার তারপর দেখো, 1954 সালের পর, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন হয়। 1954 সালের পর এই যে আমাদের 3টা প্রাদেশিক নির্বাচন হয়। 1954 সাল, 1954, 1962 আর হচ্ছে 1970, 3টা নির্বাচন হয়। প্রাদেশিক নির্বাচন মানে কি, শুধু পূর্ব পাকিস্তানের যে নির্বাচনগুলো হয়েছিল সেটি কি প্রাদেশিক নির্বাচন। তারপর এখান থেকে হচ্ছে যে জিনিসগুলো রয়েছে যে তোমরা পড়বে হচ্ছে যে প্রথম
প্রথম পাকিস্তান ভারত যুদ্ধ করে শুরু হয় কবে? 1947 সালে। 1947 সালে। আর পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছিল কতদিন যাবত? প্রায় 17 দিন যাবত পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছিল। তারপরে এখানে দেখো 1970 সালে যে নির্বাচন হয়েছিল, 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ মোট কতটি ভোট পায়? আওয়ামী লীগ মোট 166টি আসন পায়। ঠিক আছে, 166টি। কয়টির মধ্যে? 169টির মধ্যে 166টি আসন পায়। তারপর পাকিস্তানের প্রথম সাধারণ পরিষদ নির্বাচন হয় 7 ডিসেম্বর 1970 সাল। যে এই ইনফরমেশনগুলো আমি এবার মনে করতেছি তোমাদের এই ইনফরমেশনগুলো হচ্ছে কি একবারে হচ্ছে লেস ইম্পর্টেন্ট, এগুলা থেকে তত বেশি প্রশ্ন এবার আসার কথা না, কারণ তোমাদের হচ্ছে 43তম বিসিএস বলো আর এ বলো প্রত্যেকটা পরীক্ষা থেকে এইসব টপিক থেকে এবার প্রশ্ন আসেনি, যার কারণে এইসব টপিক তত বেশি গুরুত্বপূর্ণ না। আমি যেসব তোমাদেরকে দাগিয়ে দিয়েছি তোমরা জাস্ট ওই টপিকগুলো ভালো করে পড়বে। তো আজকের ক্লাসে আমরা মূলত এগুলো পড়েছি। আমরা পরবর্তী যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসে পড়বো হচ্ছে এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে সেক্টর, মুক্তিযুদ্ধের সেক্টর, তারপর হচ্ছে কমান্ডার, মুক্তিযুদ্ধের সেক্টর পড়বো, মুক্তিযুদ্ধের কমান্ডার পড়বো, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের সাহিত্য, তারপরে মুক্তিযুদ্ধ নিয়ে যেসব সাহিত্য, তারপর হচ্ছে রচনা, তারপর হচ্ছে যেসব বই, তারপর হচ্ছে গান, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের যে খেতাব, কে কোন খেতাব পেয়েছিল, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের কমান্ডার কে ছিল, মুক্তিযুদ্ধের কমান্ডারগুলো হচ্ছে কোন কোন অঞ্চলে ছিল। আমরা পরবর্তী ক্লাসে এইসব টপিকগুলো পড়বো। তো আজকে আমরা ক্লাসে যেসব টপিকগুলো পড়েছি তোমাদেরকে, সেই সব টপিকগুলো থেকে আমি জাস্ট যেগুলো তোমাদেরকে দাগিয়ে দিয়েছি সেই টপিকগুলো ভালো করে পড়বে, আর বাকিগুলো যা আছে তা একটু একটু করে পড়বে। কারণ কি এইবার এইসব টপিক থেকে প্রশ্ন খুবই কম আসবে, কারণ এবারের পরীক্ষাতে আমরা বিগত যে পরীক্ষাগুলো হয়েছে 5ই আগস্টের পরে আমরা অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি যে মানে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সাহিত্য এইসব থেকে প্রশ্ন এসেছে, মানে তার আগে থেকে প্রশ্ন খুবই কম আসছে। যার কারণে আমরা যদি একটু স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করি তখন কি ওই কিছু কিছু জিনিস আছে আমাদের স্কিপ করতে হবে। একটা সময় ছিল যখন কি এইসব টপিক থেকে অনেক প্রশ্ন আসতো, যার কারণে তোমরা একটু সিস্টেমেটিক ওয়েতে পড়বে। তারপরে আরেকটা জিনিস করবে, তোমাদেরকে বলি এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বিশ্বাস করো না করো, এবার কিন্তু যে 47তম বিসিএস, কত 47তম বিসিএস, 47তম বিসিএস এর যে প্রশ্ন ছিল, 47তম বিসিএস এর জিকে যে প্রশ্ন ছিল, অবশ্যই তোমাদেরকে 47তম বিসিএস এর জিকে প্রশ্ন অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। জিকে থেকে কোন প্রশ্নগুলো পড়ে? প্রত্যেকটা প্রশ্ন পড়বে। প্রশ্ন পড়ে দেখবে যে আমাদের যেসব টপিকগুলো থেকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রশ্ন আসে সেই সব টপিকগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে। আমি আশা করি যে এই যে বিসিএস এর প্রশ্ন থেকে কমপক্ষে তোমরা দুইটা থেকে তিনটা প্রশ্ন অবশ্যই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কমন পাবে। এই 47তম বিসিএস এর বাংলা বলো, জিকে বলো, ইংরেজি বলো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। আরেকটা জিনিস তোমরা করবে, তোমরা হচ্ছে এই যে 10তম বিসিএস, কত 10তম বিসিএস থেকে হচ্ছে এই যে 46তম বিসিএস, এদের মধ্য থেকে তোমরা এদের যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে, প্রশ্ন ব্যাংকের মধ্য থেকে শুধু জাস্ট জিকে গুলো হচ্ছে একটু পড়বে। জিকে গুলো যেগুলো হচ্ছে ইউনিভার্সিটি পরীক্ষা রিলেটেড, ওই জিকে গুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। যদি তোমরা এটা শেষ করতে পারো, এই টপিকটা যদি তোমরা শেষ করতে পারো, তোমরা সর্বোচ্চ নাম্বার পাবে। কত? সর্বোচ্চ নাম্বার পাবে, জিকেতে সর্বোচ্চ নাম্বার পাবে। কারণ দেখা যাচ্ছে কি এই যে এই বিসিএস এর যদি প্রশ্নগুলো পড়ো 10 থেকে 47তম মানে 37টা পরীক্ষার প্রশ্নপত্র যদি তুমি পড়ো শুধু জিকের, তুমি দেখবে মানে এমন কোনো টপিক নাই যে বাদ পড়ছে, প্রত্যেকটা টপিক পাবে। আর এই সব টপিক থেকে হুবহু প্রশ্ন, এই যে তোমার হুবহু প্রশ্ন কি আছে ডিওতে, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরে, তারপর হচ্ছে রাজশাহীতে, তারপর হচ্ছে চট্টগ্রামে, তারপর হচ্ছে জগন্নাথে, তারপর হচ্ছে জিএসটিতে, সবগুলাতে। এইসব থেকে তোমরা যদি এই 10ম থেকে 47তম পর্যন্ত শেষ করতে পারো, প্রত্যেকটাতে তোমরা প্রচুর প্রশ্ন কমন হবে। তো আমার তোমাদের জন্য একটা সাজেশন থাকবে, তোমরা যদি পারো, সময় বের করতে পারো, তোমরা এখান থেকে অবশ্যই জিকে প্রশ্নগুলো পড়বে। তোমরা হচ্ছে কি প্রফেসরসের জিকের প্রফেসরসের একটা প্রশ্ন ব্যাংক নিতে পারো, বিসিএস এর প্রফেসরস প্রশ্ন ব্যাংক, ওইটা নিয়ে তোমরা পড়তে পারো, ওইটাতে বিশ্লেষণ সহকারে দেওয়া আছে। তো এইগুলো তোমরা হচ্ছে করবে। আর আজকে যে টপিকগুলো দিয়েছি, এই টপিকগুলো যেগুলো দাগিয়ে দিচ্ছি ওইগুলো তোমরা নোট করে পড়বে। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো
আচ্ছা, কে বলছে, নাতাশা আক্তার বলছে দাবিতে যাওয়ার আগে আমরা বিসিএস দিয়ে ফেলবো না। এইটা হচ্ছে বিসিএস দিতে পারে, কিন্তু তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। পড়াশোনার ভিত্তিতে কিন্তু কিচ্ছু নাই, বুঝতে পারছো? তোমাদেরকে পড়াশোনা প্রচুর করতে হবে। আর বিসিএস এর প্রশ্ন ব্যাংক, তোমাকে বিসিএস এর পরে পড়াশোনা করতে বলি নাই, তোমাকে জাস্ট হচ্ছে বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা থেকে শুধু জাস্ট জিকে কতগুলো হবে, প্রায় 300-400 মতো এমসিকিউ হবে। তুমি যদি 300 এমসিকিউ পড়তে পারো বিসিএস এর, 300 এমসিকিউ থেকে তুমি মিনিমাম 10টা থেকে 15টা এমসিকিউ কমন পাবে, মিনিমাম 10টা থেকে 15টা এমসিকিউ হুব কমন পাবে। তো যার কারণে আমি বলছি তোমরা এইগুলো পড়বে। আর হচ্ছে আজকে যে তোমাদের নোটগুলো ছিল, তোমরা যে ফ্রি ক্লাসটা করেছো, এই ক্লাসটা করেছো, অবশ্যই তোমাদের নোটগুলো হচ্ছে আমাদের গ্রুপে শেয়ার করবে, আমি তোমাদের নোটগুলো দেখবো। আর তোমাদের সাথে আগামীকালকে আবার ক্লাস হবে, তোমাদের ক্লাস হবে। তোমাদের ক্লাসের রুটিন এবং সময়, কালকের ক্লাসের রুটিন সময় তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।